চিনেন? চিনি স্যার, তবে কথা হয় না। কেন কথা হয় না? ওই যোগাযোগ নেই, তারপর হচ্ছে ফেসবুক ফ্রেন্ড এরকমও নেই, এর জন্য। ও আচ্ছা, তাহলে চিনেন কিভাবে? আপনি সরি। চিনি হচ্ছে স্যার, তাদের একটা আছে, পেজ আছে, চাক ভয়েস নামে আমাদের একটা গ্রুপ আছে আর কি, আমাদের চাকদের হ্যাঁ, আচ্ছা। আর এটা আমি কেন ফেসবুক পেজ জিজ্ঞাসা আছে, করলাম মাইন্ড করিয়েন না। সেখানকার অ্যাডমিন। আসলে উষা চিংচাকও আমার না স্টুডেন্ট না ছিল, না। এই জন্য জিজ্ঞাসা করলাম। মানে নামটার মধ্যে একটা মিল পাইলাম, তো এই জন্য জিজ্ঞাসা ও করলাম, কিছু আচ্ছা। মনে করিয়েন না, ঠিক আছে? জি স্যার, আমরা না 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 স্যার, আমরা একই গোত্রেরই স্যার। হুম, আচ্ছা ঠিক আছে। উনি তো এখন মালয়েশিয়াতে আছে, তাই না? জি স্যার। আপনি কি রাঙামাটিতে আছেন নাকি আর স্যার ঢাকাতে আমি কোথাও? ঢাকার মিরপুর স্যার। সরি। ঢাকা মিরপুর একে স্যার। ও আচ্ছা আচ্ছা, ঢাকা মিরপুরে। মিরপুর এক। বুঝতে পারছি। জি স্যার। আপনার এলাকায় আমার ইনভাইট হলো, ঠিক আছে? অবশ্যই স্যার। আমি কিন্তু দাওয়াত নিয়ে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আমরা লেট করবো না, আমরা শুরু করে দিচ্ছি, হ্যাঁ, যেহেতু ওকে আমাদের স্যার, ক্লাস টপিক। ওয়েলকাম। এর মধ্যে একটু কষ্ট করে সবাই ওকে স্যার। যার যার হাতে যদি আশেপাশে একটু ডায়েরি থাকে, কলম থাকে, একটু কষ্ট করে নিয়ে নেন। কারণ আজকের যে ক্লাসটা হবে সম্পূর্ণ থিওরি পার্ট, অবশ্যই আমাদের প্রতিটা পার্ট পুঙ্খানুপুঙ্খ ভাবে নোট করতে হবে। যদি কেউ এমন চিন্তা ভাবনা করে থাকেন যে আমি হচ্ছে ভিডিওটা তো পাবোই, তো তখন হচ্ছে আমি আরামসে বসে বসে চিল করে করে লিখবো, এটা আসলে কিন্তু হয়ে ওঠে না। কারণ হচ্ছে এখন যে সময়টা আছে, পরবর্তীতে এই সময়টা আপনি পাবেন না। খাতা তো এখন দিবেন স্যার, খাতা আছে, সরি। খাতার কলম নেই। তো এই জন্য হচ্ছে অবশ্যই ক্লাসের কাজ ক্লাসেই করা ভালো, এবং হাতের স্পিড একটু ভালো রাখতে হবে। আমি যখন যা বলবো অবশ্যই তা নোট করতে হবে। যদি কোথাও আমার কথা বুঝতে প্রবলেম হয় বা কোনো কথা যদি না বুঝেন, ইমিডিয়েটলি আমাকে কোশ্চেন করবেন। তা নাহলে আবার পরে আপনি ভুলে যেতে পারেন। আর যদি এমন মনে হয় যে এখন কোশ্চেন করলে স্যার আবার কি নাকি মনে করে, তার থেকে টপিকটা শেষ হোক পরে বলবো, যদি এইরকম আমার ভালো চিন্তা করে থাকেন তাহলে প্রশ্নটা নোট করে রাখবেন। তা নাহলে আবার আপনি প্রশ্ন ভুলে যাবেন। ঠিক আছে? আচ্ছা। আপনাদের দেখি আগে একটু আমি আপনাদের যে গ্রুপটা তৈরি হয়েছে কিনা ওটাকে একটু আমি দেখি। আজকে গ্রুপটা অলরেডি তৈরি হয়ে যাওয়ার কথা ছিল। আচ্ছা, আপনারা কি সেই গ্রুপে অলরেডি জয়েন হয়ে গেছেন নাকি? স্যার গ্রুপে জয়েন হয়েছে। ফেসবুক গ্রুপ। হ্যাঁ হ্যাঁ, ফেসবুক গ্রুপে হ্যাঁ। সবাই জয়েন হয়েছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি এই যে মাত্র রিকোয়েস্ট দিয়েছি, হয়তো আমি কালকের মধ্যে জয়েন হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আমি শুরু করে দিচ্ছি। আবার কে? নাজমুল হুদা। আচ্ছা স্যার, আপনাকে একবার পারমিশন দেওয়া যাচ্ছে না, আপনি ফোন দিয়ে জয়েন করেছেন। স্যার আমি কি কম্পিউটার এবং মোবাইল দুটো দিয়ে আলাদাভাবে জয়েন করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই, পারবেন তো। নামটা ঠিক রেখেন, তাহলেই হবে, যেন আমি চিনতে পারি। হ্যাঁ আচ্ছা স্যার, তাহলে আমি জয়েন করলাম। ঠিক আছে। দেখা যাচ্ছে কি আমার স্ক্রিন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তো চলেন শুরু করা যাক আমাদের আজকের ক্লাস টপিক, ফান্ডামেন্টাল অফ গ্রাফিক ডিজাইন। স্যার কি আবার একটু বলবেন? সরি। বলছি আবার একটু বলবেন, মানে হ্যাঁ হ্যাঁ, ক্লাস টপিক। ফান্ডামেন্টাল অফ গ্রাফিক ডিজাইন। আপনাদের পোর্টাল আছে একটা, দেখবেন সেই পোর্টালের মধ্যে মডিউলটা আছে, কষ্ট করে ওখান থেকে একটু কষ্ট করে দেখে নেবেন। আর আমি তো ক্লাসে বলবোই। আচ্ছা, আমাদের আজকের ক্লাসের টপিকটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ গ্রাফিক ডিজাইন। এক কথায় বলতে পারি গ্রাফিক ডিজাইনের বেসমেন্ট, অর্থাৎ একটা গ্রাফিক ডিজাইন কিসের উপর নির্ভর করে, এই বিষয়টা নিয়ে হচ্ছে আমাদের আজকের ক্লাস, যার নাম হচ্ছে ফান্ডামেন্টাল অফ গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন করতে গেলে আমাদেরকে অবশ্যই এই ফান্ডামেন্টাল অথবা ফাউন্ডেশন অথবা নিচে পাকাপোক্ত করতে হবে। আর এই পাকাপোক্ত মানে হচ্ছে গ্রাফিক ডিজাইন রিলেটেড আমাদের কিছু সামগ্রিক জ্ঞান থাকতে হবে। আর সেই জিনিসটা নিয়ে হচ্ছে আমাদের আজকের ক্লাস। তো শুরু করা যাক নাকি? ওকে স্যার। আমরা কি জানি আমাদের ফান্ডামেন্টাল অফ গ্রাফিক ডিজাইনের ফার্স্ট সফটওয়্যার আমাদের কি? জি স্যার ভাই। আমাদের ফার্স্ট সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট।
অর্থাৎ আমাদেরকে পাওয়ার পয়েন্ট শিখতে হবে, এরপরে অ্যাডোবি ইলাস্ট্রেটর, এরপরে ফটোশপ। তাহলে পাওয়ার পয়েন্ট শিখবো, কেন শিখবো, এই বিষয়গুলো নিয়েও বিস্তারিত আলোচনা এখানে আজকে আমরা করবো ইনশাআল্লাহ। তার আগে হচ্ছে আমাদের কোর্স রিলেটেড কিছু জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা যদিও আগের মানে হচ্ছে এই পেজটা হচ্ছে আগের 6 মাসের কোর্স। এখানে যা মডিউলে যা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনাদেরকে এখন অনেক আপডেট করা হয়েছে, আরো অনেক প্রজেক্ট অ্যাড করা হয়েছে। সফটওয়্যার গুলো এগুলাই আছে। এমএস পাওয়ার পয়েন্ট আপনারা চাইলে যার যে পিসি কনফিগার অনুযায়ী যে কোনো ধরনের সফটওয়্যার ইউজ করতে পারেন, এখানে কোনো ধরনের বাধ্যবাধকতা নেই। তবে আমি চেষ্টা করব সবসময়, মানে চেষ্টা করবো আর কি, আপডেট সফটওয়্যার দিয়ে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। সবসময় যে দেখাবো বিষয়টা এমন না, বাট চেষ্টা করবো, লাইক 2021 কখন 22 দিয়েও আমি দেখাবো। তো আপনার যদি পিসি কনফিগার পচা থাকে বা একটু লো কোয়ালিটি হয়, সেক্ষেত্রে আপনি চাইলে 17 ব্যবহার করতে পারেন, আমার কোনো সমস্যা নাই। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, তাহলে আমি নেক্সটে গেলাম। প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন মূলত আসলে কি, বা প্রেজেন্টেশন কাকে বলে? আমরা পাওয়ার পয়েন্ট কেন শিখবো? রিজন হচ্ছে প্রেজেন্টেশন করবার জন্য। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই, এইরকম যে গ্রাফিক ডিজাইনের সাথে প্রেজেন্টেশনের সম্পর্কটা কোথায় আসলে? বলতে পারেন কেউ? আমরা তো গ্রাফিক ডিজাইন শিখতে এসেছি, তাহলে প্রেজেন্টেশন কেন শিখবো? গ্রাফিক্স করার পর প্রেজেন্টেশন কোনো জিনিসকে আমি আসলে বোঝাতে পারছি না। আচ্ছা, সমস্যা নাই স্যার, আমি দেখাই দিব। মূলত একজন গ্রাফিক ডিজাইনার সে যাই করুক না কেন, তাই হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্রেজেন্টেশন। প্রশ্ন হচ্ছে প্রেজেন্টেশন কি? যদি এই প্রশ্নটা আপনাকে করা হয়, আপনি সহজে উত্তর দিবেন এক কথায় উপস্থাপন করা। যে কোনো বিষয়ের উপর যে কোনো কিছুই উপস্থাপন করা। লাইক একজন ক্যানভাসার, আমরা রাস্তাঘাটে কি ক্যানভাসার দেখি? জি। আচ্ছা, একজন ক্যানভাসার কি করে? সে কি উপস্থাপনা করছে না তার নিজস্ব কোনো একটা প্রোডাক্ট নিয়ে? সে করছে, বরং অনেক ভালোভাবে করছে। দেখবেন প্রোডাক্ট বিক্রি হোক চাই না হোক, যখন তিনি বক্তব্য রাখে, যখন তিনি পরিবেশন করছে কোনো বিষয় নিয়ে, তার প্রোডাক্ট নিয়ে, তখন দেখবেন চারপাশে লোকজন দাঁড়িয়ে যায়, অনেকক্ষণ দাঁড়িয়ে দেখে। মনে রাখতে হবে, যদি সেখানে 10 জন দাঁড়ায়, একজন হলেও কিন্তু তার প্রোডাক্টটা কিনতেছে, তার মানে কিন্তু সে কিন্তু সাকসেসফুল, তাই না? আচ্ছা, এক কথা হচ্ছে যে সাকসেসটা হচ্ছে সে কেন হচ্ছে, এই রিজন গুলা কি, এই বিষয়গুলো আমরা এখানে জানবার চেষ্টা করব। তো এখানে দেখেন অনেকগুলো পয়েন্ট আছে, 6টা পয়েন্ট আছে। হোয়াট ইজ প্রেজেন্টেশন, আপনি চাইলে এগুলো লিখতে পারেন, অথবা আমি যেটা বললাম সহজ কথায়, একদম সহজ, প্রেজেন্টেশন মানেই হচ্ছে এক কথায় উপস্থাপনা করা। নির্দিষ্ট কোনো বিষয়ের উপর উপস্থাপনা করাই হচ্ছে কি প্রেজেন্টেশন। অনেক কিছু আছে এখানে, দি অ্যাক্টিভিটি অফ ফর্মালি প্রেজেন্টিং সামথিং, দি অ্যাক্ট অফ মেকিং সামথিং পাবলিকলি অ্যাভেলেবল, প্রেজেন্টিং নিউজ অর আদার ইনফরমেশন বাই ব্রডকাস্টিং অর প্রিন্টিং, তারপরে শো আর ডিসপ্লে। মানে প্রেজেন্টেশনটা কিভাবে করে মানুষ। আপনি চাইলে, লাইক আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করি, লাইক ধরেন আপনি যদি নিউ মার্কেট এলাকা দিয়ে গাড়ি দিয়ে যান, দেখবেন বড় বড় হচ্ছে ব্রডকাস্টিং সাইনবোর্ড থাকে, বড় বড় বিলবোর্ড থাকে। হ্যাঁ, ইলেকট্রনিক বিলবোর্ড আছে, যেখানে কিনা হচ্ছে আপনার দেখবেন অ্যাড আসতেছে আবার যাচ্ছে, কি হয় না, ওইটাও তো একটা প্রেজেন্টেশন। তাহলে প্রেজেন্টেশন অনেক স্টাইল থাকতে পারে, বাট এক কথায় মূল বিষয়টাই হচ্ছে কি আমার উপস্থাপনা করা। ক্লিয়ার? জি। গুড। একটা প্রেজেন্টেশনের ক্ষেত্রে সাধারণত দুইটা জিনিসই আমরা পাই, ফেলার আর সাকসেস। ফেলার আর সাকসেস এর মাঝামাঝি বলতে আর কোনো শব্দ নাই, দুইটাই জিনিস, এক হচ্ছে কি ফেলার, এক হচ্ছে সাকসেস। ফেলার কখন? যখন স্বাভাবিকভাবেই আপনার প্রেজেন্টেশন, আপনার উপস্থাপনা ভালো হবে না, আপনার প্রোডাক্ট সেল হবে না, আপনার বক্তব্য যদি সুন্দর না হয়, আপনার বক্তব্য যদি সুমিষ্টভাষী না হয়, কথা যদি স্পষ্ট না হয়, জনগণ বা ভোক্তা বা শ্রোতা তারা শুনবে না, আপনার প্রোডাক্ট কিনবে না। দিন শেষে কি আপনি অ্যাজ এ ফেলার। বাট যদি কিনা আপনার কথা সুন্দর হয়, আপনার বোঝানোর স্টাইল যদি ভালো হয়, সেই ক্ষেত্রে কি আপনার প্রোডাক্ট অবশ্যই তারা নেবে, আপনার উপর বিশ্বাস করে, আপনার কথার উপর একটা ভ্যালু ক্রিয়েট করবে। তখন আপনি কি দিন শেষে সাকসেস পারসন বা এজ এ সাকসেস রিপ্রেজেন্টার। তাহলে মূল বিষয়টাই হচ্ছে কি, প্রেজেন্টেশনের দুইটা ধাপ আমরা পাই, সাকসেস আর হচ্ছে কি ফেলার। মাঝামাঝি বলতে কোনো শব্দ নাই, যে একটু সাকসেস একটু ফেলার, এমন বলতে কোনো কথা নাই। ক্লিয়ার? জি। প্রশ্ন আছে কারো? না ভাই, ওকে, যারা কথাবার্তা বলেন না, একদম চুপচাপ, মুখে একদম লাগাম দিয়ে রাখছেন, খবরদার, কথা বলতে হবে। নেক্সট,
প্রেজেন্টেশন কোয়ালিটি, আমি একটু আগে একটা উদাহরণ দিয়েছিলাম, যেরকম কিনভাসার যখন রাস্তায় দাঁড়িয়ে অনেক কিছু মুখরোচক কথা বলে, তখন অনেক লোক দাঁড়িয়ে থাকে, কিছু লোক তার প্রোডাক্ট কিনেও। কেন কিনে? কারণ তার কোয়ালিটি ভালো। আমি যদি এখানে 4টা প্রোডাক্ট আছে, লাইক কসমেটিক্স টাইপ হচ্ছে 2টা আর হচ্ছে জুস টাইপের 2টা, আমি যদি আপনাদেরকে একটু বলি, আপনাদেরকে একটু চয়েস করতে বলি যেখান থেকে কোন 2টা জিনিস আপনারা নেবেন, যদি বলি যে আপনাদেরকে আপনারা একটা কসমেটিক নেবেন একটা জুস নেবেন, কোনটা নেবেন, উপরেরটা না নিচেরটা? নিচেরটা। নিচের গুলা নেবেন। প্রশ্ন, কেন নিচের গুলা নেবেন? দেখতে আকর্ষণীয় দেখতে তাই। সুন্দর। দেখতে আকর্ষণীয়, এক্স্যাক্টলি রাইট। তাহলে প্রেজেন্টেশন মানে কি? উপস্থাপনা করা। আপনি আপনার কাজটা কিভাবে উপস্থাপন করছেন। এই যে ডিজাইনটা কি করছে? একজন গ্রাফিক ডিজাইনার। এটা কি করছে? একজন গ্রাফিক ডিজাইনার। দুইটাই তো গ্রাফিক ডিজাইনার করছে। তাহলে এটা বেশি চলবে কেন? কারণ এটার কোয়ালিটিটা ভালো। তেমন কিছুই না, এটার মধ্যে অনেক কিছু অ্যাড করছে, বাট এটা দেখতে ভালো না। সাধারণত আমরা মানুষ হচ্ছে এরকম যে আগে দর্শনদারি পরে গুণ বিচারি। এর মানে কি? এর মানে হচ্ছে আমাদের কাছে যে জিনিসটা দেখতে ভালো লাগে আমরা মনে করি এটাই পৃথিবীর সব থেকে ভালো প্রোডাক্ট। ধরেন এই কসমেটিকটার মধ্যে অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এটা আপনার স্কিনে দিলে স্কিন নষ্ট হয়েও যেতে পারে, এরপর আপনি এটা কিনবেন। এটার যদি সামনে থাকে, এই দুইটা যদি আপনার সামনে দেওয়া হয় আপনি এটা চয়েস করবেন। কারণ কি? আপনার কাছে দেখে মনে হচ্ছে এটা অনেক ভালো। যদি এই কোম্পানির উপরেরটার কোম্পানির মালিক এসে যদি আপনাকে যদি বলে আমার এই প্রোডাক্টটা নেও, এর মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, ফ্রিতে দিব, আপনি তাও নিবেন না, বলবেন না আমার ভালো লাগে না। কারণ কি? এটার কোয়ালিটিটা বাজে। তার মানে কি? একটা প্রোডাক্ট মানুষ কখন নিবে, একটা ডিজাইন মানুষ কখন নিবে? যখন তার কোয়ালিটিটা সুন্দর হবে। কথা ক্লিয়ার? জি স্যার। তার মানে প্রেজেন্টেশনের কোয়ালিটিটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ প্রেজেন্টেশন। ক্লিয়ার? জি জি স্যার, জি। ক্লিয়ার। ওকে, নেক্সট। লিখে রাখি, প্রেজেন্টেশন টাইপ হচ্ছে 2 ধরনের। প্রেজেন্টেশন টাইপ কয় ধরনের? 2 ধরনের। 2 ধরনের। কি কি প্রেজেন্টেশন টাইপ 2 ধরনের? নাম্বার 1 সিঙ্গেল মিডিয়া, নাম্বার 2 মাল্টিমিডিয়া। ঝটপট লিখতে হবে। আমি আবারও বলছি, প্রেজেন্টেশন টাইপ কয় ধরনের? 2 ধরনের। নাম্বার 1 সিঙ্গেল মিডিয়া, নাম্বার 2 মাল্টিমিডিয়া। প্রশ্ন হচ্ছে সিঙ্গেল মিডিয়া কি? নোট রাখি, যেই মিডিয়াতে একটি মাত্র এলিমেন্ট ব্যবহার করে ডিজাইন করা হয়। আমি আবারও বলছি, যেই মিডিয়াতে একটি মাত্র এলিমেন্ট ব্যবহার করে ডিজাইন করা হয় তাকেই বলা হয় সিঙ্গেল মিডিয়া। আবার বলছি, প্রেজেন্টেশন টাইপ হচ্ছে 2 ধরনের, সিঙ্গেল মিডিয়া আর মাল্টিমিডিয়া। সিঙ্গেল মিডিয়া কাকে বলে বা সিঙ্গেল মিডিয়া কি? সিঙ্গেল মিডিয়া হচ্ছে যেই মিডিয়াতে একটি মাত্র এলিমেন্ট ব্যবহার করে ডিজাইন করা হয় তাকে কি বলা হয়? সিঙ্গেল মিডিয়া। স্যার এখন প্রশ্ন হচ্ছে যে এলিমেন্ট, হোয়াট ইজ এলিমেন্ট? কি এই ধরনের? তো আসতেছি এলিমেন্ট পরে, আগে এটা নোট করি। মাল্টিমিডিয়া কি একটু পরে আমরা জানতে পারবো। এলিমেন্ট, আচ্ছা উত্তরটা দেওয়ার আগে আমি এখান থেকে দিয়ে যাই, যেহেতু কোয়েশ্চেন করেই ফেলছেন। এলিমেন্ট বলতে কি বোঝায়? এলিমেন্ট মানে হচ্ছে উপাদান। এলিমেন্ট হচ্ছে ইংরেজি শব্দ, বাংলায় হচ্ছে উপাদান। ডিজাইন করতে গেলে অনেক উপাদানের প্রয়োজন হয়, লাইক টেক্সট, এরপর হচ্ছে কি ইমেজ, এই জিনিসগুলো প্রয়োজন হয়। এইখানে কি আমার কোনো ইমেজ আছে সিঙ্গেল মিডিয়ার? জি জি আছে। না, শুধুমাত্র লেখা আছে। একটা মাত্র এলিমেন্ট, একটা মাত্র এলিমেন্টই আছে, নাম কি? টেক্সট। Text। বুঝছি এবার? জি। Right. মাল্টিমিডিয়া কি? পরে আমার একটা স্লাইড আছে, ওখানেই আছে মাল্টিমিডিয়া কি। মাল্টিমিডিয়া হচ্ছে মূলত এমন একটা মিডিয়া যেখানে কিনা একাধিক এলিমেন্ট ব্যবহার করে ডিজাইন সম্পূর্ণ করা হয়। আবার বলছি, মাল্টিমিডিয়া কি? যে মিডিয়াতে একাধিক এলিমেন্ট ব্যবহার করে ডিজাইন করা হয় বা ডিজাইন সম্পাদন করা হয় তাকে বলা হয় কি? মাল্টিমিডিয়া। এই মাল্টিমিডিয়া সাধারণত কোথায় ব্যবহার করা হয়? মাল্টিমিডিয়া ব্যবহার করা হয় প্রিন্ট রিলেটেড প্রোডাক্টের ক্ষেত্রে। প্রিন্ট মানে হচ্ছে কিন্তু প্রেসের প্রিন্টের কথা বলা হচ্ছে, লাইক আপনি বিজনেস কার্ডের কথা যদি বলেন, এরপর হচ্ছে ফ্লায়ার বলেন, ব্রোশিয়ার বলেন, লেটার হেড, এনভেলপ, এইগুলা কি আমার প্রিন্ট রিলেটেড প্রোডাক্ট। পোস্টার, ব্যানার, এগুলা কি প্রিন্ট রিলেটেড প্রোডাক্ট। এখানে কিন্তু মাল্টিমিডিয়া, যেখানে কিনা একাধিক বলতে কি? এই যে দেখেন, টেক্সট, স্টিল ইমেজ, অডিও,
ভিডিও, অ্যানিমেশন এন্ড স্পেশাল ইফেক্ট। এই 6টা উপাদান, মূলত 6টা না 5টা, অ্যানিমেশন এবং স্পেশাল ইফেক্ট দুইটা মিলে হচ্ছে একটা। তাহলে আমার মাল্টিমিডিয়ার এলিমেন্ট কয়টা আসতেছে? 5টা। কয়টা? 5টা। 5টা। এই 5টা এলিমেন্ট ব্যবহার করে সাধারণত মাল্টিমিডিয়া ডিজাইন করা হয়। এছাড়া আমি 5টার অনেক, অধিক হতে পারে, সরি, বলছি স্যার 5টার অধিকেরও হতে পারে না? এই 5টার অধিক হলেও সেগুলাকে এই 5টার মধ্যেই অ্যাড করা হয়। আপনি কি একটা উদাহরণ দিবেন 5টার বাইরে আর কি থাকতে পারে? না, মানে এটা জানতে চাইলাম আর কি, যে নাই 5টার বাইরেও কিন্তু তো স্যার, হতে পারে। না 5টার বাইরে আর হয় না। কি থাকতে পারে? আর কিছুই নাই, যদি থাকে সেটাই 5টার মধ্যে চলে আসবে। ঠিক আছে, স্যার, এই 5টা আমি, 5টাই কি আবার একটু বলবেন? হ্যাঁ অবশ্যই, এই যে লেখা আছে টেক্সট, স্টিল ইমেজ, অডিও, ওকে, আর বলতে হবে না। ভিডিও, অ্যানিমেশন এন্ড স্পেশাল ইফেক্টস। ঠিক আছে, ওকে। সো প্রিন্টের মধ্যে ব্যবহার হয়। টিভির মধ্যে আমরা টেক্সটও দেখতে পাই, অনেক সময় ইমেজও দেখতে পাই, অডিও শুনতে পাই, ভিডিও দেখতে পাই, অ্যানিমেশন রিলেটেড কিন্তু ডিজাইনও আমরা ভিডিও টিভির মধ্যে দেখতে পাই। অ্যাড আসে না? স্যার একটু রেকর্ড পারমিশনটা দিয়ে। এতক্ষণ কোথায় ছিলেন? স্যার ফোনে ছিলাম তো, ফোন থেকে তো আর রেকর্ড করা যায় না, ল্যাপটপে মাত্র আচ্ছা ঠিক আছে, দিয়েছি। একটু আর্লি আসার ট্রাই করবেন, হ্যাঁ। ওকে, তো আমি কি টিভির মধ্যে বিভিন্ন ধরনের আমরা অ্যাড দেখতে পাচ্ছি, যেখানে কি আমার বিভিন্ন ধরনের এলিমেন্ট আমরা ব্যবহার করতে পারি। এছাড়া কি ওয়েব মানে কি বোঝাচ্ছে? ওয়েবসাইট লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, সেখানেও কিন্তু মাল্টিমিডিয়াই ব্যবহার করা হয়। সাধারণত আমরা আমাদের আশেপাশে এখন আর কোথাও এমন ধরনের মানে এই সিঙ্গেল রিলেটেড কি বলে যে সিঙ্গেল মিডিয়ার কোনো ডিজাইন দেখতে পাই না। কেন দেখতে পাই না? এর একটা কারণ আছে। মাল্টিমিডিয়ার থেকে সিঙ্গেল মিডিয়া খুব বাজে। মানে কি, দেখেন এই দুইটা ডিজাইনের দিকে যদি আপনি তাকান, আপনার এই সিঙ্গেল মিডিয়া দেখে কি আপনি সহজে কোনো কিছু বুঝতে পারবেন? না। বোঝার জন্য কি পুরোটা পড়তে হবে কোথায় কি আছে। বাট এই ডিজাইনটা দিয়ে তাকালেই বোঝা যায় এটা হয়তো জুয়েলারি টাইপের কিছু একটা হবে, অথবা ওয়েডিং রিলেটেড কিছু একটা, অথবা পার্লার টাইপের কিছু একটা, মানে আপনি অনেকখানি শিওর। বাট সিঙ্গেল মিডিয়ার দিকে তাকালে কোনো শিওরিটি আসতেছে না। অ্যাডমিশন, কিসের অ্যাডমিশন? এটা না পড়া পর্যন্ত কোনো বোঝার কোনো উপায় নাই যে অ্যাডমিশন, সেটার জন্য আপনাকে পড়তে হবে, পড়ে বুঝতে হবে যে এটা অ্যাডমিশন রিলেটেড একটা মানে অ্যাড বা ব্যানার। তাহলে কি সিঙ্গেল মিডিয়াটা এখন বর্তমানে ধ্বংসের পথে, আর সিঙ্গেল মিডিয়াটা ধ্বংস হওয়ার কারণ হচ্ছে এটা কোয়ালিটি ভালো না। এটা কেন ভালো না তা নিয়েও সামনে আমাদের আছে। নেক্সটে যাই। মাল্টিমিডিয়ার যে এলিমেন্ট গুলো আমরা দেখলাম 6টি এলিমেন্ট, সেই 6টি এলিমেন্টকে আমরা 5টি ভাগে ভাগ করছি। একটু আগে আমি বললাম, এই যে দেখেন যে 5 মেইন এলিমেন্টস কি? টেক্সট, গ্রাফিক কি? এই যে স্টিল ইমেজ, এটাই আমার গ্রাফিক, ভিডিও, অডিও এন্ড অ্যানিমেশন। স্পেশাল ইফেক্ট কই গেছে? অ্যানিমেশন আর স্পেশাল ইফেক্ট দুইটা মিলে কয়টা হয়েছে? একটা, নাম কি? অ্যানিমেশন। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, একটু কষ্ট করে নোট করেন, মাল্টিমিডিয়ার 5টি এলিমেন্টকে আমরা দুইটি স্টাইলে ভাগ করতে পারি। আবার বলছি, মাল্টিমিডিয়া এলিমেন্টকে দুইটি ভাগে ভাগ করা যায়। মাল্টিমিডিয়া এলিমেন্টকে দুইটি ভাগে ভাগ করা যায়। নাম্বার 1, স্ট্যাটিক এলিমেন্টস। নাম্বার 2, ডাইনামিক এলিমেন্টস। আমি কিন্তু প্রশ্ন করব একটু পরে। স্যার একটু রিল্যাক্স, আমি লিখতেছি। হ্যাঁ হ্যাঁ, লেখেন। নাম্বার 1টা কি ছিল? স্ট্যাটিক এলিমেন্টস, এই যে লেখা আছে স্ট্যাটিক স্ট্যাটিক এলিমেন্টস। এলিমেন্ট আর ডাইনামিক এলিমেন্ট। স্ট্যাটিক এলিমেন্টস আর একটা নাম কি? ডাইনামিক এলিমেন্টস। স্ট্যাটিক বলতে কি যেটা স্থির থাকে, নড়াচড়া করে না। যেমন টেক্সট এন্ড ইমেজ দিয়ে যে ব্যানার গুলো করা হয়, যেমন একটা জুয়েলারি অ্যাড দেখলাম, ওইটাই কোনোদিন নড়াচড়া করবে? জি না। করবে না, ওইটাকে কি বলা? স্ট্যাটিক। ডাইনামিক কোনটা? এমন অ্যাড যেটা কিনা নড়াচড়া করে, ভিডিও দেখতে পাই আমরা, সাউন্ড শুনতে পাই, এছাড়া অ্যানিমেশন টাইপের কিছু আসতে পারে। ওই ধরনের এলিমেন্ট ওলা ডিজাইনকে কি বলা হয়? ডাইনামিক এলিমেন্টস এর ডিজাইন। কিসের ডিজাইন? ডাইনামিক এলিমেন্টস। বুঝতে পারছি? জি স্যার। জি। প্রশ্ন আছে কারো? নো স্যার। গুড। মাল্টিমিডিয়া কেন গুরুত্বপূর্ণ একটু আগে আমি প্রশ্ন করছিলাম, বোঝানোর ট্রাই করছিলাম। মূলত মাল্টিমিডিয়া আর সিঙ্গেল মিডিয়ার পার্থক্যটা হলেই আসলে বোঝা যায়। সহজ কথা হচ্ছে ইজি টু কমিউনিকেট এ গ্রুপ অফ পিপল এট সেম টাইম। মাল্টিমিডিয়াটা সাধারণত
সিঙ্গেল মিডিয়ার থেকে খুব সহজেই বুঝতে সাহায্য করে, ইজি টু আন্ডারস্ট্যান্ড, সহজে বুঝতে সাহায্য করে, এবং যেটা কিনা একই সময়ে একাধিক বিষয় আপনাকে বোঝাতে পারে। এই যে এটা সিঙ্গেল মিডিয়া দেখলে আপনি কনফিউজড হয়ে যাবেন, বাট এটা দেখলে আপনি কনফিউজড হবেন না। এই ডিজাইনটা দেখলে হয়তো আপনি মানে সিঙ্গেল মিডিয়া দেখলে আপনি চিন্তা করবেন এটা কিসের, মানে কোনোটার নির্দিষ্ট কিছু আসবে না, বাট এটা দেখলে কয়েকটা পয়েন্ট আপনার মাথায় কাজ করবে, হয় জুয়েলারি অথবা ফ্যাশন অথবা লাইক হইতে পারে কি হতে পারে পার্লার, এই টাইপের কিছু একটা। তার মানে আমি বুঝে গেলাম আমার পৃথিবীতে অনেক ক্যাটাগরি আছে, তার মধ্যে কি আমার তিনটা আমি শিওর হয়ে আসছি যে তিনটার মধ্যে কোনো একটা নিশ্চিত, বাট এইটা না পড়া ছাড়া আপনার বোঝার কোনো উপায় নেই যে এটা আসলে কিসের অ্যাড দিছে। তো যেটা আমাকে বুঝতেই অসুবিধা করে দিচ্ছে, আমি কনফিউজ হয়ে যাচ্ছি, সেক্ষেত্রে আপনি ডিজাইনার হবেন। আপনি যদি কনফিউজ হয়ে যান তাহলে যারা ডিজাইনটা নিবে, যারা ক্লায়েন্ট হবে, তারা কি কনফিউজ হবে না? অবশ্যই হবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের সিঙ্গেল মিডিয়া থেকে মাল্টিমিডিয়াটাই বেশি গুরুত্বপূর্ণ। আরো মজার বিষয়, এন্ড এ সিস্টেমেটিক ওয়ে টু রিপ্রেজেন্ট ইউর প্রেজেন্টেশন। মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন দেখতে খুব সুন্দর, যার কারণে এটা একটা সিস্টেমেটিক ওয়ে বলা চলে। ক্লিয়ার? বুঝতে পেরেছি কি সবাই? ইয়েস জি স্যার। ওকে, নেক্সটে যাব। জি স্যার। এবার আসি হোয়াট ইজ আর্ট। প্রেজেন্টেশনের পার্ট আমার শেষ, আর্টের পার্টে আমি চলে আসছি। আর্ট, গ্রাফিক ডিজাইন করব, আর্টের দরকার আছে না? জি স্যার। আচ্ছা, এই আর্ট মানে কিন্তু এমন না যে আপনাকে ছোটবেলা থেকে আর্ট জাইনা আসতে হবে, আর্ট নিয়ে ব্যাচেলর অফ কি বলে ব্যাচেলর করতে হবে, আর্ট জেনে আপনাকে মাস্টার্স করতে হবে না, বিষয়টা মোটেও এমন না। তাহলে কি আসবে একটু পরে, আগে আমি জানি আর্ট কাকে বলে। এখানে দেখেন লেখা আছে when men can express their thinking power helping of color and brush that is called art। অর্থাৎ একজন মানুষ যখন কিনা তার চিন্তা শক্তিটাকে রং এবং রং তুলির মাধ্যমে বাস্তবে রূপান্তর করবে, তখন সেটাকে বলা চলে আর্ট। তখন সেটাকে কি বলবে? আর্ট। আমি আবার বলছি, একজন মানুষ যখন কিনা তার চিন্তা শক্তিটাকে, সে কি চিন্তা করতেছে, সে চিন্তাটাকে ব্রাশ মানে রং তুলি এবং কালার মানে রং, রং তুলি এবং রঙের মাধ্যমে বাস্তবে ফুটিয়ে তুলবে, তখন সেটাকে কি বলা চলে? আর্ট বলা চলে। একজন ক্যানভাস ডিজাইনার যিনি মূলত স্থির চিত্র যিনি অঙ্কন করে, চিত্রশিল্পী, তারা দেখবেন বিভিন্ন নদীর পাড়ে, লেকের পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা অঙ্কন করতেছে, চিন্তা করতেছে, ভাবতেছে, চিন্তা করতেছে, আঁকতেছে, ভাবতেছে, আঁকতেছে, ভাবতেছে, আঁকতেছে, যাকে তাই কিন্তু সে ভাবতেছে। বুঝতে পারছি তাহলে আমি? জি গুড। নেক্সট, হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন? গ্রাফিক ডিজাইন কাকে বলে এটা বলার আগে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, গ্রাফিক ডিজাইন কি এটা তো পরে, আগে জিজ্ঞাসা করতেছি ডিজাইন কাকে বলে? বলতে পারি কেউ? হোয়াট ইজ ডিজাইন? ডিজাইন কি? গ্রাফিক ডিজাইন তো পরের পার্ট, আগে বলি আমরা ডিজাইন কাকে বলে। ডিজাইন হচ্ছে ডিজাইন হলো মনের চিন্তা শক্তির উপর কিছু সাজানো গোছানো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ডিজাইন মনে হয় কোন একটা পার্টিকুলার প্যাটার্ন যেটাতে আপনি আপনার গ্রাফিক্সটাকে ফুটিয়ে তুলবেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আসলে মনের ডিজাইন আলপনা বলতে বিষয়। আমরা, আচ্ছা ডিজাইন বলতে আমরা যেটা বুঝি এক কথায় হচ্ছে আপনি যা করবেন তাই ডিজাইন। লাইক আপনি, আপনার হাতে কলম আছে বা পেন্সিল আছে, একটা সাদা কাগজ নিয়ে যা চোখ বন্ধ করে ইচ্ছা মতো হাত ঘুরালেন, কিছু একটা হয়েছে, ওইটাও একটা ডিজাইন, বাট ওটা গ্রাফিক ডিজাইন নয়। তাহলে ডিজাইন কি? ডিজাইন হচ্ছে আপনি যা করবেন, যা আঁকবেন, যা কিছুই করেন আপনার চিন্তার মধ্যে সেটা থাক চাই না থাক, ওটাই কি ডিজাইন, বাট গ্রাফিক ডিজাইন না। তাহলে গ্রাফিক ডিজাইন কি? দেখেন লেখা আছে গ্রাফিক ডিজাইন ইজ এ ক্রিয়েটিভ প্রসেস দ্যাট কম্বাইন্স আর্ট এন্ড টেকনোলজি টু কমিউনিকেট আইডিয়াস। অর্থাৎ গ্রাফিক ডিজাইন বলতে বোঝায় সহজে এক কথায়, আপনি একটু আগে আর্ট শিখেছি আমরা, সেই আর্ট এবং টেকনোলজি দুইটার সমন্বয়ে যখন আমরা কোনো কিছু তৈরি করি তখন সেটাকে কি বলা চলে? গ্রাফিক ডিজাইন। আর্ট তো আমরা না হয় বুঝলাম, আমাদের চিন্তাটাকে বাস্তবে রূপ দিলাম। সেটা কিভাবে দিব? আমি কি এখন ওই চিত্রশিল্পীর মতো ক্যানভাসে নিয়ে রং তুলি নিব? না, আমি কি করি? অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাব, অ্যাডোবি ফটোশপে যাব, এই যে সফটওয়্যার কল টেকনোলজি। সফটওয়্যার কি টেকনোলজি না? এই সফটওয়্যারের মাধ্যমে আমি আমার চিন্তা শক্তিটাকে বাস্তবে রূপ দিব, তখন এটাকে কি বলা যাবে? গ্রাফিক ডিজাইন। বুঝতে পারছি এবার আমি?
জি স্যার। আচ্ছা আমি আরেকবার আর বলে এটা কি দিচ্ছি। হ্যাঁ বলেন বলেন। আর একটু সময় দিবেন, এটা লিখে নেবো কিনা? হ্যাঁ হ্যাঁ লিখে নেন না, লিখে নেন অথবা স্ক্রিনশট মেরে রাখেন, যেভাবে আপনার ভালো লাগে। Graphic design is a creative process that combines art and technology to communicate ideas. এতটুকু লেখেন অথবা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। গ্রাফিক স্যার ডিজাইন কেমনে স্ক্রিনশট দেয় কিভাবে ল্যাপটপে? আপনার দেখেন ওই F12 এর পাশে একটা বাটন আছে প্রিন্ট এস কিউআর, ওইটার মধ্যে ক্লিক করেন। অথবা F12 স্ন্যাপশট যদি থাকে সেটা দিয়েও ক্লিক করতে পারেন, তাহলে স্ক্রিন হয়ে শট হয়ে যাবে, অথবা মোবাইল থাকলে ছবি তুলে রাখেন। আচ্ছা, গ্রাফিক ডিজাইন কি? একটা ক্রিয়েটিভ প্রসেস, সৃজনশীলতার একটা পদ্ধতি, যেটার মধ্যে কি আর্ট এবং টেকনোলজি এই দুইটার কম্বিনেশন দিয়ে তৈরি করা হয় সাধারণত। বুঝতে পারছি? জি। নেক্সট, গ্রাফিক টাইপ। গ্রাফিক ডিজাইন জানলাম, এবার আমাদের জানতে হবে গ্রাফিক টাইপ। নোট করি, গ্রাফিক টাইপ হচ্ছে দুই ধরনের। পৃথিবীতে যা কিছু আছে গ্রাফিক ডিজাইনের সব কিছুই হচ্ছে আমার দুইটা টাইপের মধ্যে। আবার বলছি, গ্রাফিক টাইপ কয় ধরনের? দুই ধরনের। নাম্বার 1 রাস্টার গ্রাফিক। রাস্টার গ্রাফিক। হ্যাঁ রাস্টার গ্রাফিক, এটা আবার কি ওইটা একটু পরে বলবো না, আগে নোট করেন। গ্রাফিক টাইপ দুই ধরনের, নাম্বার 1 রাস্টার গ্রাফিক, নাম্বার 2 ভেক্টর গ্রাফিক। নোট করেছে কি? জি স্যার। ওকে, এবার প্রশ্ন হচ্ছে রাস্টার গ্রাফিক কি? প্রশ্ন আসছে সুন্দর করে, এখানে দেখেন ব্লু সাইনে লেখা আছে রাস্টার গ্রাফিক্স আর কম্পোস্ট অফ এ পিক্সেল। এখানে আপনাদের একটা প্রশ্ন আসবে, ওর উত্তর আমি পরে দিব, আগে নোট করেন। রাস্টার গ্রাফিক কি? যে গ্রাফিক পিক্সেলস দ্বারা, অনেকগুলা পিক্সেল দ্বারা গঠিত হয়, সেই গ্রাফিক কি বলা হয়? রাস্টার গ্রাফিক। এখন পিক্সেল আবার কি, ওটা একটু পরে আসতেছি, নোট করেন। রাস্টার গ্রাফিক কি? যে গ্রাফিক পিক্সেল দ্বারা, অনেকগুলা পিক্সেল দ্বারা গঠিত হয়, সেই গ্রাফিক কি বলা হয়? রাস্টার গ্রাফিক। রাস্টার গ্রাফিক্স আর কম্পোস্ট অফ পিক্সেলস। ভেক্টর গ্রাফিক কি? যে গ্রাফিক একাধিক পাথ দ্বারা গঠিত হয়, সেই গ্রাফিককে কি বলা চলে? ভেক্টর গ্রাফিক। ভেক্টর গ্রাফিক আর কম্পোস্ট অফ পাথ, অর্থাৎ একাধিক পাথ দ্বারা যে গ্রাফিক তৈরি করা হয় বা গঠিত হয়, সেই গ্রাফিককেই বলে ভেক্টর গ্রাফিক। এখানেও প্রশ্ন, পাথ আবার কি স্যার? সব দেখাবো, আগে নোট করেন। স্যার পার্ট নাকি পাথ? পাথ, পাথ, PATH, পাথ, আর এস যোগ হবে অনেকগুলা, এই জন্য পাথ। ফারজানা ম্যাডাম আছেন? থ্যাংক ইউ। ফারজানা ম্যাডাম আছেন? জি স্যার আছি। আচ্ছা, কই ছিলেন এতক্ষণ? স্যার আমি শুনতেছি। শুনতেছেন? ক্লাস করতে, জি স্যার আমি ক্লাস করতেছি। আচ্ছা, আর্ট কাকে বলে? স্যার আর্ট হচ্ছে একটা চিন্তা চেতনাকে প্রকাশ করার একটা মাধ্যম। সেটা কিভাবে প্রকাশ করবেন? সেটা হচ্ছে আমরা এদের ফটোশপ আর হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে। হয় নাই। রং তুলি এবং রঙের মাধ্যমে। আর গ্রাফিক ডিজাইনটা কি? সেখানে আমরা আর্ট এবং টেকনোলজি দুইটাকে সমন্বয় করে তৈরি করি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আরো মনোযোগী হইতে হবে ক্লাসে। জি স্যার। এমডি আব্দুল হালিম আছেন? জি স্যার আছেন না? হ্যাঁ আপনি তো আছেন, দেখতে পাচ্ছি। আচ্ছা স্যার আমার ভিডিও পারমিটটা দিলে ভালো হতো স্যার। নেন, দিয়ে দিলাম। ওকে, আমি নেক্সটে যাচ্ছি, আবার একটু পরে কোশ্চেন চলে আসবো। রাস্টার গ্রাফিক কি এবং ভেক্টর গ্রাফিক কি আমরা জানলাম, এবার আসি পিক্সেল আর পাথ কি। তার আগে এই দুইটা পার্থক্যটা একটু জেনে আসি। রাস্টার, দেখেন এখানে দুইটা ডিজাইন আছে, এই একটা ডিজাইন, এই একটা ডিজাইন। এই দুইটা ডিজাইনকে বা দুইটা ইমেজকে যখন আমরা কিনা 64,000% জুম করলাম, কত হাজার পার্সেন্ট? 64,000% যখন জুম করলাম, তখন আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখেন এটা রাস্টার,
এই যে দেখেন ছোট ছোট বক্স দেখা যায়, জি স্যার। এই বক্স এক একটা বক্সকে বলা হয় এক একটা পিক্সেল। যে স্কোয়ার স্কোয়ার বক্স দেখতে পাচ্ছি, এক একটা বক্স হচ্ছে এক একটা পিক্সেল। এখন একটা পিক্সেলে কি আর একটা মানে একটা ইমেজ হয়? না, না অনেকগুলো পিক্সেল লাগবে, এই জন্যই বলা হয়েছে অনেকগুলো পিক্সেল দ্বারা যখন কিনা একটা আহ, কি বলে যে গ্রাফিক গঠিত হয় তখন সেটাকে কি বলে, রাস্টার গ্রাফিক বলে। তা আর বলতে পারেন এই যে পিক্সেল গুলা সাধারণত আমরা কোথায় দেখতে পাই এগুলা, এই বক্স বক্স? ডিজিটাল স্ক্রিনে, আচ্ছা, ফোনের স্ক্রিনে। আমরা ফোন দিয়ে যখন কোনো ছবি তুলি সেই ছবিটাকে জুম করলে এইরকম স্কোয়ার স্কোয়ার বক্স দেখি, তাই না? জি স্যার। আবার হুম। স্যার টিভির খুব কাছাকাছি চলে গেলে এরকম দেখা যায়। হ্যাঁ, আচ্ছা, এরপর আসছে ভেক্টর গ্রাফিক। ভেক্টর গ্রাফিক কি, এই একটা গ্রাফিক, এটাকে যখন জুম করলাম তখন এটার মধ্যে কি আর কোনো এরকম বক্স বক্স কিছু দেখা যায়? না স্যার। না। কারণ এটা ভেক্টর, কারণ এটা পাত দ্বারা তৈরি করা হয়েছে। আর পাত এমন একটা জিনিস, এটাকে যত খুশি তত বড় করতে পারবেন, যত খুশি তত ছোট করতে পারবেন, ও কোনোদিন ফাটবে না, চিরবে না, নষ্ট হবে না। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। চলেন আরো বোঝানোর জন্য সামনে যাই, আমি আরো সামনে গেলে বুঝতে পারবো। এই যে দেখেন প্রশ্ন চলে আসছে, হোয়াট ইজ পিক্সেল? পিক্সেলটা মূলত কি? স্মলেস্ট এলিমেন্ট অফ এ পিকচার, নোট রাখি, স্মলেস্ট এলিমেন্ট অফ এ পিকচার, ইমেজের ক্ষুদ্র অংশ বা পিকচারের ক্ষুদ্র অংশই হচ্ছে কি পিক্সেল। এই যে একটা ইমেজ, এই যে একটা ইমেজ, এই যে ইমেজ, এই ইমেজটার ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যে অংশ, এগুলারে কি বলা হয় আমার? পিক্সেল বলা হয়। কি বলা হয়? পিক্সেল। পিক্সেল। আর এই যে ভেক্টর কাকে বলে? পাথ কাকে বলে? হোয়াট ইজ পাথ? এই যে পাথের মধ্যে মানে যে ভেক্টর গ্রাফিকটা পাথ দ্বারা গঠিত হয়, পাথটা কি? এই যে লাইন, এই যে দেখেন একটা লাইন দেখা যায়, দেখতে পাচ্ছি কি? জি এরকম এখানে অনেকগুলো লাইন আছে, লাস্টেরটাই ভিজিবল, বাকিগুলো ভিজিবল না। ওকে, আচ্ছা, তাহলে এই ভেক্টর আর রাস্টার এই দুইটা নিয়ে কার কোনো প্রশ্ন আছে কি? নেই স্যার। নেক্সট, হোয়াট ইজ রেজুলেশন? সরি, পাথের ডেফিনিশনটা কি হবে? পাথের ডেফিনিশন কি? এক কথায় পাথ কাকে বলে? পাথ হচ্ছে লাইন। পাথ কি? লাইন বা রেখা। পিক্সেলের যে একটা আমরা ছোট ইয়া পাইছি ডেফিনিশন থেকে, হুম, হুম। স্মলেস্ট, হুম, ভেক্টরের কোনো ভেক্টরের পাথের কোনো ইয়া থাকবে? না, ভেক্টর পাথের এরকম কোনো সংজ্ঞা নাই। ভেক্টর পাথে যেটা হচ্ছে সরাসরি লাইন, তো এই জন্য জাস্ট এটাই দেওয়া আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। স্যার এখানে Okay, আরেকটা next, তফাৎ, what is- আরেকটা তফাৎ দেখা যাইতে পারে স্যার। এই যে এই যে এটা বোঝাচ্ছে যে ভেক্টরটা দেখেন কিরকম আর রাস্তাটা কিরকম, ইমেজ এটা তো আগেই দেখা আসছি। নেক্সট, হোয়াট ইজ রেজুলেশন? ভেক্টরের সফটওয়্যার তো দুইটা বুঝিনি স্যার। স্যার বলছি যে রাস্টার অর্থাৎ পিক্সেল ডিপেন্ড করে সাধারণত পিএস অর্থাৎ ফটোশপের উপর। এটা আমি আসবো, যখন আসবো তখন আমি দেখাবো না, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, হোয়াট ইজ রেজুলেশন? রেজুলেশন কাকে বলে? লিখে রাখি, রেজুলেশন হচ্ছে পিক্সেল পার ইঞ্চ, অর্থাৎ একটা ইমেজের পার ইঞ্চিতে কতগুলো পিক্সেল আছে সেটাই হচ্ছে কি ওই ইমেজের রেজুলেশন। আগে নোট করি, এরপরে বুঝাইয়া দিচ্ছি। আবার বলতেছি, হোয়াট ইজ রেজুলেশন? রেজুলেশন কি? পিক্সেল পিক্সেল পার ইঞ্চি। পার ইঞ্চ, শর্ট ফর্ম পিপিআই। অনেক ভাবে প্রশ্ন আসতে পারে, পিপিআই এর ফুল মিনিং কি বা রেজুলেশন Right, কাকে বলে? পিক্সেল পার ইঞ্চ। এখন পিক্সেল পার ইঞ্চটা কি? এই যে দেখেন উপরে যে ইমেজটা, এবার ইমেজটা দিয়ে বুঝাই। লাইক এই যে আমার পিক্সেলের যে ইমেজটা আছে, এই ইমেজের মনে করেন এখানে আমার আছে 1 ইঞ্চি, মনে করি হাইটে আছে 2 ইঞ্চি, উইতে আছে মনে করি 1 ইঞ্চি, জাস্ট মনে করি। সাধারণত রেজুলেশনের মাপটা হয় আমার উইতে 1 ইঞ্চির মধ্যে যতগুলো পিক্সেল থাকবে তাই। যদি হয় এইখান থেকে এই পর্যন্ত 1 ইঞ্চি মনে করেন, তাহলে কয়টা পিক্সেল আছে গুনি, 1 2 3 4 5 6 7 8, মনে করেন এখানে 20টা আছে মনে করি। তাহলে আমার এই ইমেজের রেজুলেশন কত? 20 পিক্সেল পার ইঞ্চ। 20 পিক্সেল, অর্থাৎ 20। ক্লিয়ার? যদি এখানে 1 ইঞ্চির মধ্যে 30টা থাকতো তাহলে আমার 30, যদি 40টা থাকতো 40। কখনো হাইট মাপবেন না, শুধু উইথ কাউন্ট হবে। ক্লিয়ার? স্যার স্যার
স্যার Right. আরেকটা বিষয় জানতে চাইলাম, আচ্ছা টিপিআই তো পেলাম, কিন্তু আরেকটা শব্দ ব্যবহৃত হয় ডিপিআই। ডিপিআই মানে হচ্ছে এটা- ডেপথ পার ইঞ্চ, এইটাই ডেপথ কি, এই যে এটাই উইথটাই ডেপথ পার ইঞ্চ। আচ্ছা ওকে, সরি স্যার, ওটা আমি খেয়াল করিনি। হ্যাঁ, নেক্সট আমরা যে মাল্টিমিডিয়া দেখেছিলাম, সেই মাল্টিমিডিয়াকে সাধারণত আমরা আরো দুইটা ভাগে ভাগ করতে পারি, ইলেকট্রনিক মিডিয়া এবং হচ্ছে কি প্রিন্ট আর প্রেস মিডিয়া। লাইক ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে কি আছে, টেলিভিশন, টিভি, কম্পিউটার, মোবাইল, এডস। এরপরে প্রিন্ট অথবা প্রেসের মধ্যে কি আছে, ব্যানার, পোস্টার, ফ্লায়ার, ব্রোশিয়ার, বিলবোর্ড, এই জিনিসগুলা। নেক্সটে যাই। হ্যাঁ, এবার আমি আসতেছি কালার। আমাদের কালার নিয়ে কথাবার্তা বলতে হবে, যেহেতু আমরা গ্রাফিক ডিজাইন করতে আসছি, কালার সম্পর্কে জানতে হবে। হোয়াট ইজ কালার? কালার কাকে বলে? বলেন, কালার কাকে বলে? কালার স্যার রং। কালার রং তো আমিও জানি, সে রং কাকে বলে? আর তো জানি না। আচ্ছা, এক কথা হচ্ছে, যদি আমার কাছে সংজ্ঞা জানতে চান, এটা সংজ্ঞা আছে। সংজ্ঞা ছাড়া যদি বলেন যে স্যার এক কথায় বলেন কালার কাকে বলে, এক কথায় হচ্ছে আপনি পৃথিবীতে যা কিছুই দেখেন সবকিছুই কালার। কালার কাকে বলে? আমরা পৃথিবীতে যা দেখি তাই কালার। কথা ক্লিয়ার? এবার যদি সংজ্ঞার কথা জিজ্ঞাসা করেন যে সংজ্ঞা কি, স্যার এক একজন বিজ্ঞানী এক এক রকম সংজ্ঞা দিয়েছে। তবে এখানে যে সংজ্ঞাটা উল্লেখ করা আছে সেটা হচ্ছে এরকম: সূর্যের কিরণ মাটিতে ভূপাতিত হওয়ার পরে রিফ্লেক্ট হয়ে চোখে আমরা যা দেখতে পাই তাই হচ্ছে কি কালার। এটা সংজ্ঞা। যদি এটা মনে না থাকে ভুলে যান, কঠিন মনে হয়, দরকার নাই। হোয়াট ইজ কালার? আমরা যা দেখি তাই কালার। বুঝতে পারছি? জি স্যার আর একবার একটু বললে ভালো হতো। সংজ্ঞাটা জি স্যার। ওকে, সূর্যের কিরণ মাটিতে ভূপাতিত হওয়ার পরে রিফ্লেক্ট হয়ে চোখে আমরা যা দেখতে পাই তাই কালার বা রং। স্যার এটা তো এখন একটা লেন্সের ডেফিনিশনের মতো। হুম, স্যার নেক্সট কালার সিস্টেম লিখে রাখি আরজিবি। আমরা আমাদের গ্রাফিক ডিজাইনের মধ্যে সাধারণত দুইটি কালার সিস্টেম ব্যবহার করি। নাম্বার 1 আরজিবি লিখে রাখি। গ্রাফিক ডিজাইনে কালার সিস্টেম ব্যবহৃত হয় দুইটি। আবার বলছি, গ্রাফিক ডিজাইনে কালার সিস্টেম ব্যবহৃত হয় দুইটি। নাম্বার 1 আরজিবি, নাম্বার 2 সিএমওয়াইকে। লিখছি? স্যার। এবার আসি আরজিবি বলতে কি বোঝায়। আরজিবি মানে হচ্ছে রেড, গ্রিন, ব্লু, আর জিবি। প্রতিটা কালারে ভেরিয়েশন হচ্ছে 256টা। ভেরিয়েশন আবার কি? আমরা দোকানে গিয়ে অনেক সময় বলি যে ভাই আমাকে একটা রেড কালার টি শার্ট দেখান, দেখালো, এরপরে কি বলি যে ভাই এটা থেকে আর একটু ডার্ক আছে কিনা, আর একটু লাইট আছে কিনা জিজ্ঞাসা করি না? একটা কালারের ডার্কনেস আর লাইটনেস, এই দুইটাকে বলা হয় কালারের ভেরিয়েশন। কি বলা হয়? কালারের ভেরিয়েশন। ঠিক তেমনি রেড, গ্রিন, ব্লু, প্রতিটা কালারের ভেরিয়েশন হচ্ছে 256টা করে। কয়টা করে? 256 করে। দেখেন এখানে লেখা আছে 255, তাহলে আমি 256 কেন বলতেছি? স্যার আপনারা হয়তো গণনা ভুলে গেছেন। 0 থেকে 255 টোটাল 256টা। 0 থেকে 255 টোটাল কয়টা? 256। বুঝছো এবার? স্যার এই তিনটা কালারকে যদি আমি সংমিশ্রণ করি, অর্থাৎ 256, 256, 256, এই তিনটা কালারকে সংমিশ্রণ করলে আমরা কালার পাই 1,67,77,216। নোট রাখি, 100% বিভিন্ন এক্সামের কোয়েশ্চেন এগুলো আসে। নিজের নাম ভুলে যাবেন, এটা যেন না ভুলেন কখনো। আবার বলছি, রেড, গ্রিন, ব্লুর
তিনটা কালারকে সংমিশ্রণ করলে আমরা কালার, টোটাল কালার পাই, পসিবল কালার পাওয়া সম্ভব 1,67,77,216 অথবা 16.8 মিলিয়ন, প্রায় 16.8 মিলিয়ন, প্রায় এটা প্রায় শুধু কথাটা RGB পাশে লিখবেন। বুঝিনি? এটা শুধু পাওয়া যাবে RGB ভিতরে। 8 জিবির ভিতরে, রাইট। লিখছি। জি স্যার। Good. এখানে আরেকটা জিনিস পাই আমরা, নাম হচ্ছে 8 বিট। বিট মানে কি? এই বিট হচ্ছে কম্পিউটারের বিট না, এই বিট হচ্ছে সফটওয়্যারের কালার বিট, অর্থাৎ সফটওয়্যারের যে কালার ধারণ ক্ষমতা, সেই কালার ধারণ ক্ষমতার বিট। এই বিটকে মূলত এই RGBর তিনটা যে কালার 1,67,77,216, এই 16.8 মিলিয়ন কালারকে বোঝায় 8 বিট দ্বারা। 8 এর কম হয় না, 8 এর বেশি হয়। তিনটা কি হয়? 8, 16, 32। 8, 16, 32। মনে রাখতে হবে আমাদের ডিজাইনে আমরা সবসময় ব্যবহার করব 8 বিট। এখন প্রশ্ন, স্যার কেন 8 বিট ব্যবহার করবো, এর বেশি কেন ব্যবহার করবো না? 8 মানে যদি 16.8 হয় মিলিয়ন, তাহলে 16 মানে কি এর দ্বিগুণ, তাই তো? 32 মানে তো তারও দ্বিগুণ, তাহলে তো যত বেশি নেব তত ভালো। একটু স্বাভাবিক মস্তিষ্কে চিন্তা করে দেখেন, আপনারা বা আমরা আশেপাশে যত ডিজাইন দেখি, কোন ডিজাইনে কি 3টা 4টার বেশি কালার ব্যবহৃত হয়? স্যার আজানের পরে বললে ভালো হতো, একটু বুঝতে অসুবিধা হচ্ছে। যাদের বুঝতে অসুবিধা একটু মিউট করেন না, আজানের সাউন্ড হচ্ছে, মিউট করেন না, আমার তো এখানে হচ্ছে না। ওকে, তো যেটা বলতে চাচ্ছিলাম যে 1,67,77,216 এই টোটাল কালারটা হচ্ছে কি আমার 8 বিট। আমরা আমাদের ডিজাইনে কখনো 3টা 4টার বেশি কালার ব্যবহার করি না, সেখানে 1,67,77,216 এই কালার গুলাই তো আমার বেশি এক্সট্রা রয়ে যাবে। তাহলে আমি আরো বেশি কালার নিব কেন? এটা কি মানে কি বলে এটাকে, এটাকে অপ্রয়োজনীয় ইউজ বলে না? আর তার থেকেও বড় কথা হচ্ছে, যদি আপনি বিট বাড়িয়ে নেন, কালার যদি বাড়িয়ে নেন, সেক্ষেত্রে আপনার ফাইল সাইজ হয়ে যাবে অনেক ভারী, যেটা কিনা আপনার ক্লায়েন্টের জন্য বা যার জন্য ডিজাইন করবেন তার জন্য হ্যাম্পারের বিষয়। মনে থাকবে? তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করব কি? তাহলে স্যার Only 8 বিট 8 বিট। ক্লিয়ার? ক্লিয়ার। গুড। তাহলে স্যার বোঝাচ্ছে যে 8 বিট হলো একদম পারফেক্ট। যে 8 বিট পারফেক্ট না, যদি এখানে যদি সফটওয়্যারে যদি 1 বিট থাকতো আমি বলতাম 1 বিট নিয়ে কাজ করেন, কিন্তু 8 বিটের নিচে নাই, আমি আর কি বলবো। আমরা কি ক্লায়েন্টের জন্য সাধারণত 8 বিট ব্যবহার করব, তাই তো? ক্লায়েন্টের জন্য করেন, নিজের জন্য করেন, সব সময় 8 বিট। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আচ্ছা, জাস্ট এ মিনিট। ওকে, এই RGBটাকে আরো একটা নামে পরিচিত করা হয়, মূলত অ্যাডিটিভ কালার সিস্টেম। কি অ্যাডিটিভ? মানে উজ্জ্বল কালারও বলা হয় কাকে? RGB কে। বুঝতে পারছি? স্যার এবং এই RGBটা ব্যবহার করা হয় ইলেকট্রনিক মিডিয়ার জন্য। এই দিকটাকে আমরা ইলেকট্রনিক মিডিয়া দেখলাম, সেই ইলেকট্রনিক মিডিয়ার জন্য ব্যবহার করা হয় কি কালার? RGB কালার। এই যে ইলেকট্রনিক মিডিয়া, অর্থাৎ টেলিভিশন, ওয়েব, কম্পিউটার, মোবাইল, এই সব জায়গায় ব্যবহার হয় কি? RGB। অর্থাৎ যদি আপনি ফেসবুকের জন্য একটা ডিজাইন করেন, একটা লোগো করেন যেটা ওয়েবসাইটে যাবে, তাহলে তার জন্য কালার কি হবে? RGB। গুড। এরপর আমরা জানবো CMYK। CMYK কি? সায়ান, মেজেন্ডা, ইয়েলো, কি ব্ল্যাক। এই 4টা কালারের সমন্বয়ে যে যেটা তৈরি হয় সেটাকে কি বলা হচ্ছে? CMYK অথবা প্রসেস কালার। কি কালার? প্রসেস কালার। আরো একটা নাম আছে 4 কালার, ওই যে দেখেন। আরো একটা নাম আছে সাবস্ট্রাকটিভ কালার, এই যে লেখা আছে দেখেন, সাবস্ট্রাকটিভ কালার। এটার ব্যবহারটা কোথায়? এটা সাধারণত ব্যবহার করা হয় প্রিন্টের ক্ষেত্রে, অর্থাৎ প্রেস থেকে আমরা যে প্রিন্টের ডিজাইন গুলো করব, লাইক ফ্লায়ার, ব্রোশিয়ার, এরপর হচ্ছে বিভিন্ন কুপন ডিজাইনের ক্ষেত্রে কালার মোড কি হবে? অবশ্যই CMYK হবে। মনে থাকবে? স্যার গুড। নেক্সট। স্যার আবার কোশ্চেন আছে এখানে। হ্যাঁ বলেন। ব্ল্যাক কালারটা না বলে এখানে
কি বলা হলো কেন এখানটাতে, মানে কি Okay, বলতে কি okay, ব্ল্যাকটা good. এখানে মেইন কালার? ব্ল্যাক সাধারণত হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে 100% ব্ল্যাক আর একটা হচ্ছে 90% ব্ল্যাক। আমরা আমাদের ডিজাইনে কখনো কোনো ধরনের 100% ব্ল্যাক ব্যবহার করি না, কারণ 100% ব্ল্যাক ব্যবহার করলে যখন ডিজাইনটা প্রিন্ট হয় তখন নষ্ট হয়ে যায়। আর তাহলে এটা দিয়েছে কেন? হ্যাঁ, অবশ্যই দিয়েছে ব্যবহারের জন্য, তবে প্রিন্টের ব্যবহারের জন্য না, ওইটা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া ব্যবহারের জন্য। আর 100% যে ব্ল্যাক ওটা সাধারণত বলা হয় লাক্সারি ব্ল্যাক, আর যেটা 90% ব্ল্যাক ওইটার বলা হয় কি ব্ল্যাক। ঠিক আছে? আচ্ছা, তার মানে এটা শুধুমাত্র আপনার প্রিন্টিং কমিউনিকেশনের জন্য ইউজ করা হয় এই কি রাইট ব্ল্যাকটা? রাইট রাইট, হ্যাঁ। ওকে, তাহলে আর কার কোনো ধরনের প্রশ্ন আছে? স্যার বিষয়টা কি আবার শুনতে পাবো? ওকে, বললাম সিএমওয়াই এর কালারটা হচ্ছে কি, সিএমওয়াই এর কালারটা হচ্ছে আমার প্রিন্ট রিলেটেড বা প্রসেস কালার হিসেবে ব্যবহৃত হয়। তার প্রশ্ন করেছিলেন যেখানে ব্ল্যাকটা কি কেন যোগ করা হয়েছে, কি মানে হচ্ছে এমন একটা কালার যেটাতে 90% থাকবে, অর্থাৎ কালো 100% না 90%। কালো দুই ধরনের, একটা হচ্ছে 100% কালো আর একটা হচ্ছে 90% কালো। 90% কালোটাকে নাম দেওয়া হয়েছে কি ব্ল্যাক, আর 100% যে কালো সেটার নাম দেওয়া হয়েছে লাক্সারি ব্ল্যাক। লাক্সারি ব্ল্যাকটা সাধারণত ওয়েব রিলেটেড ডিজাইনের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, আর প্রিন্ট রিলেটেড প্রোডাক্টের ক্ষেত্রে আমরা 90% ব্ল্যাক যেটা এটা ব্যবহার করি। বুঝছি এবার? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আমার এরপর এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা ফটোশপে কি কি শিখবো, ডিজিটাল পেইন্টিং, ইমেজ এডিটিং, ফেসবুক কভার, ওয়েব আইকন, অ্যানিমেশন, ব্যানার, ইমেজ ম্যানিপুলেশন ইত্যাদি। স্যার আরো অনেক প্রজেক্ট আছে, আর গেলে দেখতে পারবেন। এরপর ডিজিটাল পেইন্টিং এর কাজ দেখাচ্ছে এগুলো। এছাড়াও ইলাস্ট্রেটর, আমরা ইলাস্ট্রেটরে কি কি দেখবো এখানে দেওয়া আছে, লোগো ডিজাইন, বিজনেস কার্ড, ব্যানার, প্যাকেট, বিলবোর্ড, ক্যালেন্ডার, ফ্লায়ার, ইলাস্ট্রেশন, ব্রোশিয়ার, কর্পোরেট আইডেন্টিটি, এছাড়া আরো অনেক কিছু আছে। ওকে, তো কোয়ালিফিকেশন, আমাদের একটা জিনিস খুব জানা জরুরি। আমরা হয়তো বা অনেকেই এই জায়গাটায় ভুগি যে নিজেরা চিন্তা করি যে আমি তো আসলে তেমন ভালো শিক্ষিত না, বা আমি তো তেমন ভালো ইংরেজি জানি না, বা আমি গ্রাফিক ডিজাইনে লেখাপড়া করি নাই, আমি কি আসলে গ্রাফিক ডিজাইন হতে পারবো কিনা? স্যার, গ্রাফিক ডিজাইন হওয়ার জন্য আপনাকে গ্রাফিকের উপরে অনার্স মাস্টার্স এত কিছু করতে হবে না। গ্রাফিক ডিজাইন হওয়ার জন্য তিনটা জিনিস আপনার মধ্যে থাকতে হবে। নাম্বার 1 ক্রিয়েটিভিটি, নাম্বার 2 কমিউনিকেশন স্কিল, আর নাম্বার 3 প্রবলেম সলভিং স্কিল। ক্রিয়েটিভিটি মানে হচ্ছে সৃজনশীলতা, নতুন কিছু সবসময় তৈরি করার একটা চিন্তা মাথার মধ্যে রাখতে হবে। আর কমিউনিকেশন স্কিল মানে কি, হচ্ছে যোগাযোগের একটা ব্যবস্থা খুব ভালো আপনার কাছে আপনাকে রাখতে হবে, অর্থাৎ আপনি যেন অনেক ভালো মানুষের সাথে যোগাযোগ করতে পারেন সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। জাস্ট এ মিনিট। আচ্ছা, শুনতে পাচ্ছি? আচ্ছা, তো যেটা বলতে যাচ্ছিলাম যে তাহলে কি দাঁড়াচ্ছে আমার কমিউনিকেশন স্কিল, অর্থাৎ হচ্ছে কি যে একজন ক্লায়েন্ট যদি আপনাকে কাজও দিয়ে যায়, তার কাছ থেকে কাজটা ভালোভাবে আদায় করে নেওয়া, তাকে কনভিন্স করা, তাকে কিভাবে কনভিন্স করলে সে খুশি হবে আপনাকে কাজটা দিবে, তাকে কি বললে আপনার সাথে তার একটা ভালো সম্পর্ক তৈরি হবে, এই বিষয়গুলোরই সাধারণত আমরা কমিউনিকেশন স্কিল বলে থাকি। তো এই জিনিসটা আপনার মধ্যে আনতে হবে। এরপর হচ্ছে প্রবলেম সলভিং স্কিল। প্রবলেম সলভিং স্কিল মানে হচ্ছে যে আমরা কাজ করতে গেলে আমাদের অনেক ধরনের সমস্যা হবে, এটাই স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে ঘাবড়ানো যাবে না বা ওই সমস্যা নিয়ে বসে থাকা যাবে না, সমস্যাটাকে সমাধান করবার চেষ্টা করতে হবে। আমি একবারও বলছি না আপনাকে সমাধান করতে হবে, বরং জাস্ট সমাধান করবার জন্য চেষ্টা করতে হবে। মনে রাখবেন, একটা স্পেসিফিক সমস্যা ধরে যদি আপনি সেটার সমাধান করার চেষ্টা করেন, বিভিন্ন জায়গা থেকে রিসার্চ করেন, গুগলে সার্চ দেন, ইউটিউবে সার্চ দেন, 24 নক দেন, আমাকে জানান, আপনার আশেপাশে যাদের আছে তাদেরকে জানান, ওই প্রবলেমটার পাশাপাশি অন্যান্য অনেক প্রবলেম যেটা আপনার হয়তো সামনে হতে পারতো, এমন অনেক প্রবলেমের সলিউশন আপনি পেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ক্লিয়ার? হ্যালো স্যার। ওকে, প্রশ্ন আছে কোনো? জি স্যার, একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলেন। স্যার আছে টপিকের বাইরে আমার কোশ্চেনটা, যে স্যার আমার শিডিউলে আছে যে 8:30 থেকে 10:30 পর্যন্ত ক্লাস, কিন্তু আমি মাত্র দেখি যে অনেক আগেই শুরু হয়ে গেছে। এর আগে আচ্ছা, শিডিউল এখানে যে ফেসবুক গ্রুপে তো আপনি আছেন, ফেসবুক গ্রুপে আছেন?
স্যার ফেসবুক গ্রুপে আমাকে এখনো কনফার্ম করা হয় নাই। দেওয়া হয় না, তাহলে হয়তো আপনি লেট করে দিয়েছিলেন। রমজানের কারণে আপনাদের ক্লাসটা রাখা হচ্ছে 7টা থেকে 8টা, শুধুমাত্র 1 ঘন্টা। শুধু রমজানের কারণে রমজানের পর থেকে আবার 8:30 থেকে 10:30 পর্যন্ত আপনাদের ক্লাসটা হবে, ঠিক আছে? জি স্যার, আমি স্যার প্রথম দিনের ক্লাসটা আমি এই করতে পারি না। প্রথম দিন ক্লাস হয় না, প্রথম দিন শুধু পরিচয় পর্ব হয়েছিল। আচ্ছা স্যার, আমাকে একটু গ্রুপের এটা একটু চেক করেন প্লিজ। আমি নিজেও গ্রুপে নাই, আমি এইমাত্র রিকোয়েস্ট দিয়েছি, হয়তো বা কালকে অফিসে গেলে আমি বললে আমাকে অ্যাকসেপ্ট করবে, তো এরপরে আমি দেখতে পারবো, ঠিক আছে? জি স্যার, আচ্ছা ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ। নেক্সট, হাউ মেনি টাইমস উইল এক্সপ্যান্ড ডেইলি? একজন ভালো গ্রাফিক ডিজাইনার বা একজন সাকসেসফুল গ্রাফিক ডিজাইনার হওয়ার জন্য কি পরিমাণ সময় আপনাকে ব্যয় করতে হবে কাজের পিছনে? সাধারণত গ্রাফিক ডিজাইন হওয়ার জন্য এখানে যদিও দেওয়া আছে 3 থেকে 4 ঘন্টা, আমি বলবো না শুধু 3 থেকে 4 ঘন্টা না। যদি আপনার কাছে মনে হয় গ্রাফিক ডিজাইনটাকে আপনি আপনার অ্যাজ এ লাইফ গোল সেট হিসেবে নিতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আমি বলবো আপনার প্রয়োজনীয় বিভিন্ন যদি কাজ থাকে, লেখাপড়া, এরপরে হচ্ছে ঘর আব্বু আম্মুকে সময় দাও, এতটুকুর পরে বাকি যে সময়টা আছে সব সময়টা আপনি গ্রাফিক ডিজাইনের পিছনে দেন। অপ্রয়োজনীয় সময়গুলোরে অন্য কোথাও ব্যয় না করে কাজের পিছনে ব্যয় করেন, কাজে দিবে। বুঝাইতে পারছি কথা আমি? এক কথায় আপনার মানে দৈনন্দিন প্রয়োজনীয় যে কাজটা আছে ওই কাজটার পরে যা সময় থাকবে সেটা 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা যা হয় হোক, ওইটাই আপনি কোথায় দিবেন? গ্রাফিক ডিজাইনের পিছনে ব্যয় করবেন। যদি করতে পারেন, আপনি বিশ্বাস রাখতে পারেন, আজকে থেকে 6 মাস পর ইনশাআল্লাহ আপনি বলবেন যে হ্যাঁ স্যার আপনি যেটা বলেছেন এটা সত্য হয়েছে। বাট যদি না দেন হবে না। আরেকটা রিজন আছে, এখানে সুন্দর করে লেখা আছে দেখেন, এট এভরি ডে, অর্থাৎ প্রতিদিন এটা হইতে হবে। এমন যেন না হয় একদিন আপনি লাইক শুক্রবার দিন আমাদের কোনো কাজ নাই বা কাজ থাকলেও আমরা ছুটির দিন, অনেক সময় একটানা 10 ঘন্টা কাজ করছি, এরপরে 3-4 দিনের কম্পিউটার ধরেও দেখি নাই। সরি, জাস্ট এ মিনিট। যেটা বলতেছিলাম, এক কথা এরকম হলে চলবে না, অর্থাৎ আপনাকে সময় ব্যয় করতে হবে সময়ের মতো। অর্থাৎ এমন যেন হয় যে যে সময়টা ব্যয় করবেন সেটা যেন প্রতিদিন ব্যয় হয়। কথা কি শুনতেছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, প্রতিদিন ব্যয় করতে হবে, এমন করা যাবে না যে আমি একদিন দিয়েছি আবার একটানা 5-6 দিন দিলাম না, না এরকমটা মোটেও বলেও করা যাবে না। সময় দিলে যে সময়টা দিবেন ওটা প্রতিদিন দিবেন, প্রয়োজনে 2 ঘন্টা করে দেন বা এটা কন্টিনিউ প্রতিদিন দেন। বলেন। স্যার এখন কনসিস্টেন্সি মেইনটেইন করতে হবে, সেটা কম হোক বেশি হোক। অবশ্যই অবশ্যই, কোনো সন্দেহ নাই। যদি করতে পারেন তাহলে দিন শেষে ইনশাআল্লাহ অবশ্যই সাকসেস আপনার কাছে দৌড়ে দৌড়ে আসবে, তা না হলে আপনাকে খুঁজতে হবে সাকসেস কোথায় আছে। জি স্যার, স্যার ওটা মাথায় রেখে স্যার ভর্তি হইছি ইনশাআল্লাহ। ওকে, এরপরে আছে মার্কেট ডিমান্ড অফ এ গ্রাফিক ডিজাইনার, অর্থাৎ একজন গ্রাফিক ডিজাইনারের মার্কেট ডিমান্ড কেমন। সাধারণত একজন গ্রাফিক ডিজাইনারকে শুধু গ্রাফিক ডিজাইনার নামে পরিচয় হয় না, একজন গ্রাফিক ডিজাইনারকে মার্কেট চেনে ব্র্যান্ড প্রমোটার, ক্রিয়েটিভ এক্সিকিউটিভ, আর্ট ডিরেক্টর, লেআউট আর্টিস্ট, মাল্টিমিডিয়া ডিজাইনার, ফটোশপ আর্টিস্ট, ফটো এডিটর, ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনার, প্রিপেস টেকনিশিয়ান, ওয়েব ডিজাইনার, এই ধরনের বিভিন্ন নামে তারা সার্চ করে। রিজনটা কি বলতে পারেন? গ্রাফিক ডিজাইনার কেন বলে না? ভাই গ্রাফিক ডিজাইন হচ্ছে একটা বিশাল সমুদ্র, এর মধ্যে অনেক সাইট আছে। তো একজন মানুষ কাজ সব জানতে পারে কিন্তু সব বিষয়ে সে পারদর্শী না। আপনি গ্রাফিক ডিজাইনের সব কাজ জানেন, আমি গ্রাফিক ডিজাইনের আপনার 6 মাসের মডিউলে যা আছে সব আমার মানে অনেক ভালো জানা, কিন্তু তার মানে তো এমন না যে সবগুলো আমি আমার প্রফেশন হিসেবে নিয়েছি। বিষয়টা কি এরকম? জি না স্যার, আমি কি করেছি, সব পারি, তবে তার মধ্যে আমার কাছে পছন্দনীয় একটা সাইট আছে যে আমি এই সাইটটা নিয়ে মার্কেটে কাজ করি, আমি নিজেকে এই নামে পরিচয় করাতে পছন্দ করি। ঠিক তেমনই মার্কেটেও এইরকম বিষয়টা, আপনি গ্রাফিক ডিজাইন তো অবশ্যই জানবেন, সবই জানবেন, তবে আপনার একটা স্পেশাল জিনিস থাকবে যেটা দিয়ে মানুষ আপনাকে চিনবে। ক্লিয়ার? অর্থাৎ আপনার এক্সপার্টিস সাইটটা আর কি, দ্যাটস ইট। আউটসোর্সিং অপরচুনিটি, আসলে আউটসোর্সিং এর অপরচুনিটিটা বলে আসলে আর এখন আর মানে ওরকম বলতে যাচ্ছি না, কারণ এটার অপরচুনিটি আমার থেকে আপনারা ভালো জানেন। আমি এখানে যেটা বলবো সেটা হচ্ছে যে আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং দুইটা পার্থক্যটা কি, হোয়াট ইজ আউটসোর্সিং, হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন আউটসোর্সিং আর ফ্রিল্যান্সিং কাকে বলে, বা পার্থক্যটা বলেন। স্যার ফ্রিল্যান্সিং স্বাধীনভাবে কোথাও বসে থেকে অন্য কোনো কোম্পানি কিংবা কোনো ক্লায়েন্টের কাজ করে দেওয়া ইচ্ছা স্বাধীন। আচ্ছা আচ্ছা, আউটসোর্সিং স্যার আউটসোর্সিং যারা কাজটা করে নিবে স্যার তারা আউটসোর্সিং, এটা এরকম হয় কি স্যার?
আচ্ছা, এক কথা একটু চিন্তা করেন, আজকে থেকে 1-2 বছর আগে আপনারা হয়তো খেয়াল করছেন কিনা জানি না, এরকম হয়েছে রাস্তাঘাটে ব্যানার পোস্টার ছেয়ে গেছিল, আউটসোর্সিং করুন, টাকা ইনকাম করুন, আউটসোর্সিং করুন, টাকা ইনকাম করুন। আউটসোর্সিং করলে টাকা আসে না যায়, এটা আমি তর্কে যাব না, আমি একটা উদাহরণ দিলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। জি স্যার। ধরেন আমাদের বাসায়, সবার বাসায় তো টিভি অথবা ফ্রিজ আছে, আছে না? রাইট আছে। আচ্ছা, ধরেন আপনার বাসায় ফ্রিজ আছে বা আমার বাসায় ফ্রিজ আছে, আমি যখন ফ্রিজটা কিনেছি যেদিন, সেদিনই কি আমি আমার ফ্রিজের সাথে একজন টেকনিশিয়ানকে হায়ার করে রাখছি যে প্রতি মাসে তোমাকে আমি স্যালারি দিয়ে রাখবো, যখন আমার ফ্রিজটা নষ্ট হয়ে যাবে তুমি আমার ফ্রিজটা ঠিক করে দিবা? নেভার। কখনোই কিন্তু আমরা রাখি নাই। তার মানে কি আমার ফ্রিজ জীবনে কোনোদিন নষ্ট হয় না এরকম? না না, নষ্ট হবে, তবে নষ্ট যখন হয়। নষ্ট হওয়ার সময় আমরা কি করি, যখন রিপেয়ার। নষ্ট হয় আমরা রিপেয়ার করাই। রিপেয়ার করতে করে আমাদের আশেপাশে যারা পরিচিত থাকে টেকনিশিয়ান, হাতের নাগালে তাদেরকে ফোন দেই, কল করি। কল দিয়ে কি বলি, ভাই একটু আসো, আমার কি বলে ফ্রিজটা নষ্ট হয়ে গেছে, একটু দেখে যাও কি হয়েছে। ও কি বলে, ঠিক আছে আমি একটা কাজে আছি, ওটা ফ্রি যদি হই আমি চেষ্টা করবো যত দ্রুত সম্ভব আসার। জি তারপর স্যার। আসলো, আসার পরে আপনার কাজটা করলো, আপনার সাথে বললো যে এই সমস্যা, একটা বায়না করলো যে এই কাজটা করলে আমাকে এত টাকা দিতে হবে, আপনি রাজি হইলেন বা একটা দর দর একটা মূলামূলি হইলেন, একটু মার্কেটিং করলেন, ওকে ফাইন, এরপর একটা ফিক্সড রেট আসলো, দেন আপনার কাজটা করে দিল, আপনি টাকা দিলেন, সে চলে গেল। এই যে পুরো একটা ঘটনা ঘটলো, এটা তো আমাদের বাস্তব ঘটনা, তাই না? জি স্যার। এইখানে দুইটা জিনিস ঘটছে, এক হচ্ছে ফ্রিল্যান্সিং আর এক হচ্ছে আউটসোর্সিং। ফ্রিল্যান্সিংটা কি, যিনি টেকনিশিয়ান কাজটা করে চলে গেছে সে হচ্ছে ফ্রিল্যান্সার, সে যেটা করেছে সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। সে অন্য একটা পেশায় নিয়োজিত ছিল, এসে ফ্রি সময় আপনার কাজটা সে করে দিয়ে চলে গেছে। আর আপনি আরেকজনকে কোনো জায়গা থেকে আরেকজনকে এনে আপনার কাজটা যে করিয়ে নিলেন, বিনিময়ে তাকে টাকা পে করলেন, এই আপনাকে বলা হয় আউটসোর্সার। আর আপনি যে কাজটা করালেন এটাকে বলে আউটসোর্সিং। তার মানে আউটসোর্সিং করলে কি টাকা আসবে নাকি যাবে? স্যার আউটসোর্সিং করলে স্যার টাকা যাবে। আর ফ্রিল্যান্সিং করলে টাকা আসবে। তাহলে যারা বলবে যে আউটসোর্সিং করো টাকা ইনকাম করো, আসলে তারা হয়তোবা এটাই জানে না আউটসোর্সিং আর ফ্রিল্যান্সিং কাকে বলে। আর অনেকটা একটা অবজেক্টের মতো, মানে সাবজেক্ট অবজেক্ট দিয়ে কাজ করায় নেয়। হ্যাঁ সেটাই। স্যার একটা কথা ছিল, যদি অনুমতি দিচ্ছেন। হুম। স্যার এই যে কথা আপনি বলতেছেন, কিন্তু প্রত্যেকটা বারে যে একটা কথা আসতেছে যে এটা করবো এটা করবো সেটা করবে, যদি দরকার হয় কথা বলা যায়, কিন্তু স্যার প্রত্যেকটা কথার বিপরীত কথা না বললে আমাদের একটু শুনতে সুবিধা হয়, আপনারটা একটু ভালো শোনা যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা আমি কি আপনার বুঝাতে পারছি? বুঝি নাই। হ্যাঁ 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 ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। কারণ এখানে জাস্ট দুইজন তো এখানে ক্লাস হচ্ছে না স্যার, ঠিক না? মানে উনি প্রত্যেকটা কথাতেই রেসপন্স করতেছেন। হুম, আচ্ছা ঠিক আছে, আপনারা বলেছেন, আমি নোট রাখলাম। ওকে, আমি নেক্সটে যাই। হ্যাঁ, এখন কেউ রেসপন্স করে না। জি স্যার, নেক্সট যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে। এই হচ্ছে আমাদের বিষয়গুলো। এছাড়া আমাদের আরো আছে যে আমাদের ফ্রিল্যান্সিং এখানে যদিও 4 টাইপ অফ মার্কেট প্লেস আছে, এছাড়াও আরো মার্কেট প্লেস আছে। মূলত টাইপ হচ্ছে বিশেষত 5টা: কন্টেস্ট, রিসেলেবল, সার্ভিস, বিট, আর একটা বলা মাইক্রো স্টক। তো 5 নম্বরটা এখানে অ্যাড করা হয় না, একটা বিশেষ কারণ আছে, ওটা যখন ক্লাসে যাবে কারণ সহ সবকিছু উল্লেখ করে দিব, এখন এখানে এগুলো বলবো না। কন্টেস্ট বেস বলতে কি বোঝায়, একটা প্রতিযোগিতামূলক মার্কেট যেখানে কিনা প্রতিযোগিতা হয় এবং প্রতিযোগিতার মাধ্যমে ক্লায়েন্ট তার পছন্দের ডিজাইনটা চুজ করে এবং ওই ডিজাইনের ডিজাইনারকে চুজ করে এবং তাকে পে করে, অর্থাৎ উইনার ঘোষণা করে টাকা দেয়। ক্লিয়ার? জি। নাম্বার 2, সার্ভিস বেসড মার্কেট প্লেস। সার্ভিস বেসড মানে হচ্ছে যে আপনি সার্ভিস দিচ্ছেন, সো অন্য কেউ মানে আপনি সার্ভিস দিয়ে তার কাছ থেকে টাকা নিচ্ছেন, সার্ভিস না দিলে টাকা পাবেন না, সার্ভিস দিবেন তো টাকা পাবেন। এইরকম যে মার্কেট আছে সেই মার্কেটে কাজ করাটাই হচ্ছে কি সার্ভিস বেসড মার্কেট প্লেস। নাম্বার 3 হচ্ছে রিসেলেবল বেসড মার্কেট প্লেস। রিসেলেবল কি, যেখানে হচ্ছে আপনি আপনার ডিজাইন গুলো করে রেখে দিবেন, রাতে ঘুমিয়ে গেলেও ফ্রিল্যান্সিং আপনি এই যে কন্টেস্ট, রাতে ঘুমিয়ে গেলে কন্টেস্ট করতে পারবেন না। সার্ভিস বেস, রাতে ঘুমিয়ে গেলে সার্ভিস দিতে পারবেন না। বাট রিসেলেবল, আপনি কাজ ডিজাইন রেখে রাতে ঘুমিয়ে গেলেও এটা থেকে সেল আসবে, এটা থেকে ইনকাম হতে থাকবে, যেটাকে আমরা অ্যাকাউন্টিং এর ভাষায় বলে থাকি কি বলে যে ঘুমন্ত অংশীদার। অ্যাকাউন্টিং এর ভাষায় বলে ঘুমন্ত অংশীদার, মানে হচ্ছে এটা হচ্ছে মানে ঘুমন্ত একটা মার্কেট প্লেস যেটাখানে আপনি ডিজাইন রাখবেন, আপনি ঘুমিয়ে যাবেন কিন্তু আপনার কাজ ঘুমাবে না, আপনার এখান থেকে সেল আসতেই থাকবে। নাম্বার 4 হচ্ছে বিডিং বেসড মার্কেট প্লেস। বিড বলতে কি বোঝায় জানি আমরা, বিড মানে কি চেনার কথা তো?
স্যার দর অফার দর কষা আরো সহজে বলতে পারি টেন্ডার, টেন্ডার। বাংলায় দরপত্র। টেন্ডার সিস্টেমে লাইক হচ্ছে এখানে কি একজন ক্লায়েন্ট এসে বলবে আমার একটা ডিজাইন লাগবে, আমার মতো আপনার মতো কয়েকশো ডিজাইনার গিয়ে তাদের প্রপোজাল লেটার সাবমিট করবে, ক্লায়েন্ট যার প্রপোজালে মন গলবে তাকে সে কাজটা হ্যান্ড ওভার করবে। এই প্রসেসটাকে বলা হয় কি বিডিং বেসড মার্কেট প্লেস। কারো কোনো প্রশ্ন আছে? জি না স্যার। ওকে গুড। তাহলে এই হচ্ছে আমাদের আজকের টোটাল ক্লাসের সামগ্রিক বিষয়গুলো। এখানে হচ্ছে সাম অফ আওয়ার অ্যাচিভমেন্ট, আমাদের পিছনের কিছু অ্যাচিভমেন্ট অনেক আগের। আচ্ছা যাই হোক, আজকের ক্লাস নিয়ে কারো কোনো ধরনের প্রশ্ন কোনো কিছু কি আছে যে কোনো টপিকটা স্যার একটু বুঝি নাই, এটা একটু যদি মানে ইয়া করে দিন, এরকম কোনো প্রশ্ন? স্যার আমি পরে আসছিলাম, আরজিবি কালারের ব্যাপারটা আমি বুঝতে পারি নাই। আচ্ছা, আরজিবি মানে হচ্ছে রেড গ্রিন ব্লু, যেটা কিনা হচ্ছে আমার ইলেকট্রনিক মিডিয়ার জন্য ব্যবহৃত হয়ে থাকে সাধারণত। কোন মিডিয়ার জন্য? ইলেকট্রনিক মিডিয়ার জন্য। এটা থেকে 1,67,77,216টি কালার পাওয়া সম্ভব, অর্থাৎ 16.8 মিলিয়ন প্রায়। কারণ প্রতিটা মানে 3টা কালার এখানে আছে, প্রতিটা কালারের ভেরিয়েশন হচ্ছে 256। যদি আমি কিনা গুণ দেই 256 ইন্টু 256 ইন্টু 256, তাহলে আমি পেয়ে যাব 256 ইন্টু 256 ইন্টু 256, 1,67,77,216। ক্লিয়ার? জি স্যার। এই তো। স্যার একটু কথা ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার বলেন। স্যার আমাদের কোর্সের মডিউল গুলা কোথায় পাবো বললেন স্যার? এই যে একটা আপনার এরকম একটা পোর্টাল আছে, দেখেন আপনার যে স্যার পোর্টালটা আছে পোর্টালে গেলে তারপর ওইখানে স্যার সিলেক্ট বেচ, সিলেক্ট অ্যাটেন্ডেন্স স্ট্যাটাস, মানে অনেক কিছু চাই স্যার, এগুলো ঠিক হ্যাঁ বুঝতেছি। এগুলো দিয়ে দিবেন, এগুলো দিয়ে দিবেন। আপনার ব্যাচ নাম্বারটা দিতে হবে না? ব্যাচ নাম্বার দিতে হবে, এরপরে হচ্ছে আরো যা যা চাই এগুলো দিতে হবে। না বুঝলে আমাকে আগামী ক্লাসে দেখিয়েন, কেমন? আচ্ছা আচ্ছা, আগে নিজে বেস একটু বেস চেষ্টা নেম করেন। বলতে স্যার ESPGD 2207 এটা দিলেই তো হবে না স্যার? জি 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 জি। তাহলে এখানেই সব দেখতে পারবো স্যার মডিউল গুলা? হ্যাঁ ওইখানেই, কারণ লগ ইন করলে এগুলোই সব ওইখানেই সব পাবেন, সবকিছু। আজকের ক্লাসে হোমওয়ার্কটা নোট করেন সবাই। ক্লাস হইলো, হোমওয়ার্ক না দিলে কেমন লাগে? জি স্যার। কি ব্যাপার? স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন না স্যার। স্যার আজকের ক্লাসটার টাইটেলটা কি? ফান্ডামেন্টাল অফ গ্রাফিক ডিজাইন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কই গেল আপনাদের এই শীট, এই তো খুঁজে পাচ্ছি না। আচ্ছা কোনো সমস্যা নাই, স্যার আমি অন্য সিস্টেম করছি আপনাদেরকে, জাস্ট এ মিনিট। আচ্ছা আমি হচ্ছে আপনাদের স্ক্রিনশট দিয়ে রাখলাম, ঠিক আছে? ওকে, তো হোমওয়ার্ক একটু নোট করেন। হোমওয়ার্কটা কি? পুরো পৃথিবীর 5 জন শ্রেষ্ঠ গ্রাফিক ডিজাইনারের জীবনী নিজের খাতায় লিখবেন, লেখার পরে ছবি তুলে আপনাদের যে গ্রুপটা আছে, যে গ্রুপে আপনারা অ্যাক্সেস হিসেবে আছেন, সেই গ্রুপে পোস্ট করবেন। আমি আবারও বলছি, পৃথিবীর 5 জন বড় বড় গ্রাফিক ডিজাইনার, পৃথিবীর 5 জন, আপনার যারা ভালো লাগে তার কথা লিখুন, কোনো সমস্যা নাই। পৃথিবীর 5 জন গ্রাফিক ডিজাইনারের জীবনের মধ্যে কি কি আসতে পারে? তাদের লাইফ স্টাইল, তাদের ওয়ার্ক আওয়ার, তাদের হচ্ছে কাজ করার স্টাইল, ঠিক আছে, তারা কতদিন যাবত কাজ করে, এই বিষয়গুলো নিয়ে কি করবেন? লিখবেন খাতায়, অবশ্যই খাতায় লিখবেন, লিখে সেটা ছবি তুলে গ্রুপে পোস্ট করবেন। কয় পেজের হতে হবে স্যার? এটা কোনো নির্দিষ্ট নাই স্যার, 5 জন গ্রাফিক ডিজাইনার, এবার আপনার যত পেজ হয়। যেহেতু লাইফ স্টাইল আছে এখানে, অনেকগুলো পয়েন্ট আমি বলে দিলাম, তো অবশ্যই এগুলো রাখতে হবে, তাই না? জি স্যার। ওকে ঠিক আছে। হ্যাঁ ছিল স্যার, আমাকে এখনো অ্যাক্সেস দেওয়া হয় নাই, সেক্ষেত্রে আমি কি করব? লেখেন, লেখা ছবি তুলে রাখেন, আগামী ক্লাসে আমাকে দেখাবেন, তাহলেই হবে।
আর ওই ক্লাসের আগে আমি আপনার গ্রুপে অ্যাড করে নিব না, আগামীকালকে অ্যাড করে দিব না, সমস্যা নাই। এরপরে গ্রুপে আপলোড দিয়ে দিন, ঠিক আছে? জি স্যার। আর হচ্ছে যারা ভিডিওটা করলেন অবশ্যই অবশ্যই আপনাদের মধ্যে থেকে কেউ একজন অবশ্যই এটা হচ্ছে কষ্ট করে একটু গ্রুপে নিজের ড্রাইভে আপলোড করে একটা লিংকটা গ্রুপে একটু পোস্ট করে দিয়ে নিজ দায়িত্বে কষ্ট করে, ঠিক আছে? স্যার স্যার আমার আরেকটা বলেন একটু আর্লি বলতে হবে, নামাজে যাব, বলেন। স্যার এই যে আমি তো স্যার সেলুলার ডাটাই এই ক্লাসগুলো করতেছি, এখন কি স্যার আমি এই ক্লাসটাই আবার অফলাইনে করার জন্য চেষ্টা করব? বুঝি নাই। স্যার এই ক্লাসটাকে আমি একদম অফলাইনে করতে পারবো নাকি আমার ডাটা দিয়ে আবার ফেসবুকে দেখতে হবে? ডাটা দিয়ে তো ফেসবুকে দেখতে হবে, ফ্রিতে কি দেখতে পারবেন? না স্যার, ডাউনলোডের বিষয়টা আমি জানতে চাচ্ছিলাম আর কি। না ডাটা দিয়ে তো দেখতে হবে। জি স্যার, এটা জানার মেসেঞ্জার গ্রুপ খোলা হবে স্যার? হবে যে স্যার কে ভিডিওটা আপলোড করবে স্যার, তা নাহলে স্যার কে করবে কে করবে। আমি কেন বলতে পারছি না, কারণ আমি তো আসলে বুঝতে পারতেছি না যে আপনাদের কার কার বাসার ব্রডব্যান্ড আছে, কার বাসার ব্রডব্যান্ডের স্পিড কত, কার বাসার, এটা কি আমি জানি বলেন? তো না আপনারা স্যার, নিজেরা যেটা করবেন কে করবে স্যার এটা যদি এখানে বলে দিত। নিজেরা আজকে রাতে একটা মেসেঞ্জার গ্রুপ খুলবেন, সেই মেসেঞ্জার গ্রুপে কষ্ট করে একটু আমাকে অ্যাড রাখবেন, কারণ অনেক কিছু বিষয় থাকবে যেগুলো হচ্ছে আমি চাইলেও আপনাদের সরাসরি ফেসবুক গ্রুপে বলতে পারবো না, অনেক কিছু ইনফরমেশন চাইলে আমি ওখানে দিতে পারবো না। বা ধরেন ক্লাস করতেছেন, হুট করে ধরেন কি বলে আমার কারেন্ট চলে গেল, বা আপনাদের একজনের কারেন্ট চলে গেল, এখন অ্যাটেন্ডেন্স দিবে, এমন সময় আপনার কারেন্টটা চলে গেছে, এখন আপনি গিয়ে কি মেইন গ্রুপে পোস্ট দিবেন স্যার আমার কারেন্ট চলে গেছে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিন? না, তখন ওই মেসেঞ্জার গ্রুপে একটা লিখে দিলে আমি এটা দেখে দেখা গেল অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিলাম। তাহলে স্যার একজনের একটা মেসেঞ্জার গ্রুপ খুলতে হবে স্যার? হ্যাঁ, আপনার একটা মেসেঞ্জার গ্রুপ খুলে সেখানে আলোচনা করে নেবেন, কে নিজেদেরটা বলবেন যে আমি দিতে পারি বা চাইলে আমি দিতে পারি, নিজেরা বলে 2 জন 3 জন ঠিক থাকবেন, সবসময় এনআরআই দিবেন, ঠিক আছে? স্যার খুললে স্যার এখনই খুলতে হবে, কারণ আমরা তো একজনের সাথে একজন এখনই খুলে ফেলেন, আমি থাকতে পারছি না, আমি নামাজে চলে যাব। আচ্ছা ভাইয়া থাকেন, আমি বলতেছি। আপনি হ্যাঁ বলেন, কি জানতে চাচ্ছিলেন বলেন। আপনি বেড়ে গেলে হোস্ট করে দিয়ে দেন কাউকে। আমি কি এখানে আমার ফেসবুক গ্রুপের লিংকটা দিব, মানে আমার পার্সোনাল আইডি? এক কাজ করেন, যারা ফেসবুক গ্রুপে অ্যাড আছেন আপনাদের মধ্যে থেকে কেউ একজন খুলে একজন আরেকজনকে ফ্রেন্ড রিকোয়েস্টটা দেন, এরপরে মেসেঞ্জারে একটা গ্রুপ খুলে সেই গ্রুপে সবাইকে অ্যাড করে দেন, দ্যাটস ইট। এখানে কি আমাকে থাকতে হবে? আল্লাহ। স্যার বুঝতে পারছি স্যার, একজন খুললে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এখানে রাখছি, ভালো থাকেন সুস্থ থাকেন, হোমওয়ার্ক গুলো নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে। হোমওয়ার্ক না করলে কিন্তু ঝামেলা আছে, বলে দিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালাম।